হ্যালো। দেখো স্ক্রিনটা আসলে বলো। স্ক্রিনটা আসলে বলো। এসছে? দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ? আসেনি? মানে কার্সারের আমার কার্সারের মুভমেন্টটা দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হোয়াইট স্ক্রিন? ওকে, ঠিক আছে। আমি এটা এখন নিই। ওকে, ঠিক আছে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে। ওকে, ঠিক আছে। তাহলে স্টার্ট করি। মোটামুটি আমাদের আজকে একটু ডিসকাস করব রিগার্ডিং মসফেট। ঠিক আছে? তো দাঁড়াও। রিগার্ডিং মসফেট, তা মসফেটের তোমরা তো অলরেডি কোনো না কোনো কোর্সে, ডিভাইসের কোনো না কোর্সে অলরেডি পড়েছো। মসফেটের যে স্ট্রাকচার, ক্রস সেকশনাল ভিউ যদি তুমি দেখো, মোটামুটি দেখতে এরকম হয়, তোমরা জানো। এটা আমি ব্রেকিং একটা সিম্বল দিলাম। ঠিক আছে? এটা সাবস্ট্রেট, তো এটা অনেকটা থিকার হয়, তোমরা অলরেডি আমি ডিসকাস করেছি। তো মোটামুটি দেখতে কিরকম হয়, আমি যদি মনে করি একটা এন চ্যানেল মসফেট আঁকার চেষ্টা করি। এন প্লাস, এন প্লাস, এখানে ধরো পি সাবস্ট্রেট, ডোপিং হচ্ছে মনে করো টিপিক্যালি, আমি জাস্ট টিপিক্যাল ভ্যালু বলছি, 10^16 সেন্টিমিটার কিউব। It may be something into 10^15 or something into 10^17, like that. So 15 to 17 typically vary করে this substrate doping typically, and this is P. So take the, আমরা ওহমিক কন্টাক্ট নিয়ে ডিসকাস করেছি। তো তোমরা জানো এখানে কি করতে হবে, একটু হাইলি ডোপড P প্লাস রিজিয়ন বানাতে হবে to get or to make ওহমিক কন্টাক্ট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো আমাদের যে অক্সাইডটা যেটা থাকে সেটা আমরা গেট অক্সাইড মেনলি। তো যে গেট অক্সাইডটা থাকে, সেই গেট অক্সাইডটা আমাদের মোটামুটি এরকম ধরনের ভাবতে পারি আমরা। যেটাকে আমরা গক্স বলি। ওকে, গেট অক্সাইড। আর এইদিকে থাকবে হচ্ছে, ধরো মনে করো ফিল্ড অক্সাইড। ফিল্ড অক্সাইড থাকবে এই দিকটা পুরোটাই, ধরো ফিল্ড অক্সাইড থাকবে। ফার্স্ট টাইম এরকম আঁকছি। ফিল্ড অক্সাইডটা আমি একটু থিকার করলাম, এটাকে বলা হচ্ছে ফক্স ফিল্ড অক্সাইড। ফিল্ড অক্সাইড মানে কোনটা বলতো? ওই যেটা আমরা লো কসে যে থিকার পোর্শনটা দেখি না অক্সাইড অক্সিডেশন করার পরে, ওটা হচ্ছে ফিল্ড অক্সাইড। ঠিক আছে? লো কসে এটা অনেকটা লো কসের মতো লাগছে, এটা এসটিআই হতে পারে। ঠিক আছে? মানে দ্যাট ইজ ফর দ্য আইসোলেশন পারপাস। যে অক্সাইডটা আমরা থিকার যে অক্সাইডটা গ্রো করি বা ডেভেলপ করি, সেটা হচ্ছে ফিল্ড অক্সাইড। আর কম্পারেটিভলি থিনার যে অক্সাইডটা থাকে, দ্যাট ইজ মেনলি অফ দ্য হাই কোয়ালিটি, অফ ভেরি হাই কোয়ালিটি, দ্যাট ইজ দ্য গেট অক্সাইড। তো এটাকে বলে হচ্ছে আমরা ফক্স। এটা লোকাসেই হোক বা এসটিআইটি হোক, ঠিক হয়। আর এটা হচ্ছে গক্স, গেট অক্সাইড। তো এটাকে আমরা গেট অক্সাইড বললাম। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে মেটাল কন্ট্যাক্টটা তো নিতে হবে। মেটাল কন্ট্যাক্টটা নিতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আর একটা জিনিস যেটা থাকে, সেটা জেনারেলি তোমরা হয়তো জানো না, সেটা হচ্ছে একটা স্পেসার বলে একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল থাকে, যেটা মেনলি এই গেট অক্সাইডের ঠিক পাশেই থাকে, একটু থিকার এরকম ধরনের। ঠিক আছে? ওই সিলিকন নাইট্রাইড বা এরকম মেটেরিয়ালের জন্য একটু উঁচু মতো,
স্পেসার বলে, স্পেসার, ঠিক আছে। তো যাই হোক, এনিওয়ে স্পেসার নিয়ে আমি খুব বেশি ডিসকাশনে যাচ্ছি না, জাস্ট আমি ফর ইউর ইনফরমেশন, just to take it as a piece of information. This is called spacer. Like to thicker comparatively at the two side of the gate oxide or the gate. Okay. Now, if you, but before deposition of metal, you know that what you have to do. You have to first make a provision for contact of metal through this region, right? Or for this region, P plus region. So whenever you will deposit metal, because it is already covered by the field oxide, FOX, it is already covered by the FOX. So to get the metal contact, we need to create a window or opening. Okay, so আমি এটাকে ইরেজার দিয়ে, ইউজিং ইরেজার, আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো টেকনিক্যালি কি হবে। এখানটা আমাদের এই পোর্শন গুলোকে আমাদের এখানে রিমুভ করতে হবে। আচ্ছা, তো বা এচ আউট করতে হবে, যাই হোক। এবারে what I am trying to do now, I am going to deposit metal. মেটাল যদি ডিপোজিট হয় তাহলে কিরকম হয় দেখতে, এরকম ধরনের দেখতে হয় না, মোটামুটি ধরো এটার জন্য ধরো এরকম, এই ব্লু কালারটা হচ্ছে মেটাল, রাইট, metal. Similarly, for this N plus region, what I need another metal. Now, you know that in most of the cases, or for the typical operation of MOSFET or with MOSFET, what we do, generally people short uh, the body or the substrate. This is a bulk MOSFET, so it's a body and substrate is basically the same thing. So they generally short this body with this source. If it is suppose source, okay. So source and body are generally tied together or shorted, right? And if it's an N channel, then it's grounded. So this is kept as the lowest or the minimum potential possible for this circuit. Now, if it is suppose, if it is a P channel MOS, then what would happen? Then obviously this would be P plus, this would be P plus, this would be N plus, and this substrate would be N type. And in that case, this substrate or the body and the source will be connected, and you have to apply the highest possible potential that is possible for this circuit application. That is the VDD. Suppose VDD. So for P channel, that is the highest possible voltage people apply, and for the N channel, it's the lowest possible voltage people apply. Generally, it is called ground or VSS. Sometimes people call VSS. So VSS are ground, G and D. They are basically same, carrying the same meaning in this particular context. Okay, if it is a N channel, N channel. Now, if it is a P channel, then obviously, as I discussed, this should be VDD. Okay, that's the highest possible voltage. So generally, these two are tied together. So I'm drawing in that fashion. So metal is basically connected like this. So let's continue this blue colored region up to this. So see, through this metal, this P plus and this N plus are shorted. This N plus and P plus is shorted. Now here again you deposit metal, suppose, and again here you deposit metal, and this is for the, suppose, for the drain. So let me take some contact, or better to say the terminals. Okay, this is source, this is gate, this is drain. Drain and source will be as per the application of bias, and this is body or P or substrate S, C or SUB, better to say, and already S is there. So substrate or body, or B also may stand for bulk also, doesn't matter in this context. So this is the context. So these two are shorted and kept at a minimum potential possible for the circuit operation. That is suppose the ground or the VSS, whatever. আচ্ছা, এই গেল মোটামুটি স্ট্রাকচার, যেটা তোমরা অলরেডি জানো, ইউ নো দ্যাট। এটা, সো এটা হচ্ছে গক্স, ইটস এ কম্পারেটিভলি থিনার। দিস ইজ ফক্স ফিল্ড অক্সাইড, comparatively much thicker, তাই তো? Now, and this is the N channel MOS. This is N channel MOS, cross sectional MOS or MOSFET, better to say, MOSFET, field effect transistor.
cross sectional view, 2D. And this is length, this is length, this is the height or the thickness, and the perpendicular to the screen, you know the width. Okay. Now, please note, N-channel MOSFET is always on the P-type substrate or P-type body. The body of this MOSFET or the substrate of the MOSFET should be P-type. If it's a bulk, then again body and the substrate are synonymous. So sometimes people call that your MOSFET is, see, please concentrate on the statement. The MOSFET is made or built on P-type substrate. That means if it is a P-type substrate, then naturally it is expected that your MOSFET would be N-channel. N-channel. Or you can say it's a P-type MOSFET. Please note, P-type. P-type. This type here doesn't mean channel, doesn't indicate channel. This type here only indicate the type of the substrate. Okay, there are two types of terms people use or associate with MOSFET. One is the channel, simply channel, or simply type. Type means not channel. Type means the substrate or the body, doping type. So P-type MOSFET means the MOSFET whose body or the substrate is of P-type. But if it is a P-channel MOSFET, then obviously its body or the substrate would be of N-type. So try to differentiate between these two terms, okay, or the phrase. Sometimes people even omit this word channel also. They simply say N-MOS or N-MOSFET. That N-MOSFET or P-MOSFET simply indicates N-channel or P-channel. So don't get confused by this kind of, jugglery of different terms. Basically, you have to understand what is mean by this. There are two to three types of terminologies are basically used in this context, as I've already mentioned. So this is all about. So in this case, I can say it's the P-type MOSFET, as well as I can say it's an N-channel MOSFET, or simply NMOS. NMOS or N-MOSFET. Simply. Okay. Same thing. Okay, fine. Now let's discuss about some. As I mentioned, that field oxide is comparatively thicker, gate oxide is comparatively thinner. Now, if I say that gate oxide thickness is suppose Tox. Suppose gate oxide thickness. This thickness is suppose Tox. Oxide thickness, as you know, and this field oxide thickness is suppose say T field. Fine, there's a difference between these two. And if you follow two types of technology in different times, LSI and VLSI, as you know, it's a very large scale, it's only large scale. It's a much older. So what are the typical values of, just take a comparison or make a comparison, Tox and say T field. T field. See, in LSI, when the value of Tox was 1000, suppose angstrom, means 100 nanometer. 100 nanometer. Then let's say complete this part. For Tox, it is 100 nanometer or 1000 angstrom for LSI. Then the T field was I think 10,000. It is 1000. It was 10,000 angstrom. 10,000 angstrom means 1 micrometer. Right? So, 1000 nanometer, 1 micrometer. Okay? So 1 micrometer. See, when this in LSI, during LSI technology, when the oxide thickness, the gate oxide thickness was 100 nanometer, the field oxide thickness was typically 1 micrometer. 1 micrometer or 1000 nanometer. So almost the 10 times higher. Almost, it's the typical value. And when people came to VLSI, okay, then the typical value of Tox, suppose at the initial phase, of course, 300
angstrom, which is 30 nanometer. Okay, initial phase of VLSI, of course. And this field oxide thickness was around 3000 angstrom. That means 300 nanometer. See, this is also again 10 times, one order more. One order. Here also it was one order, here also it was one order. But see the difference. It was 100 nanometer, it is only 30 nanometer. Okay, from LSI to PLSI. Anyway, this is a typical value just for the sake of your understanding, or give you some impression that how these two are related, okay, or differ with each other. Anyway, now as you know that after learning different process steps in realizing a particular device, though we have not completed yet the BJT fabrication, আমার ওই পার্টটা বাকি আছে একটু ওই স্লাইডটা, ওটা আমি তোমাদের অফলাইনে দেখাবো। So though we have not completed, but anyway you know the individual process steps. So from that you can understand that these two n+n+ regions are basically formed using diffusion, suppose. Okay, diffusion. It could be formed by ion implantation, there is no problem, but still in general I'm talking. So all the two diffusion regions are there, but the mechanism that by which it is formed, it's called the diffusion. Now please note the very crucial part I already discussed in my I think in my first two classes, couple of classes, that the most critical or the crucial aspect of MOS device is, or basically, this quality of these GOX, quality of the GOX, gate oxide. Now you know it should be, this GOX should be, what should be the typical quality of a GOX? It should be high, means it should be high quality, high quality, high quality. That means there should not be any charge within the oxide or at the interface of the oxide semiconductor. Okay, or even though there is charges or defect, that should be should be a very minimum value. Okay, so it's a high quality. So as far as the quality is concerned, it should be very high. Okay, fine. Now we cannot tolerate any kind of a large amount of or large quantity of defects or different types of unwanted traps, charges, etc. So, and that was a very challenging task, initially. That is why the concept of MOSFET came before the BJT. Okay, but it could not be implemented. Anyway, so that is should be high quality, and then it should be stable as well. Suppose you could make a very high quality gate oxide, but it is not stable. Stable means under the operating conditions. Suppose when you are applying a high field, high bias, and then for that high field is developed, and your the gate oxide easily breaks down, electrical breakdown I'm talking about, then obviously I am not going to take that. Fine. Similarly, thermal stability. If due to some temperature variation during operation, if it breaks down, then obviously it is not good as well. It may be the mechanical stability, because over the gate oxide there are different layers that going to be going to be placed one by one. That metal, then over that again oxide, again over that metal, suppose metal 1, metal 2, then and any two metal layers are separated by the dielectric, intermetal dielectric or dielectric medium. So obviously different layers you are going to realize over this. So this is basically the lowest level. The semiconductor is the lowest level semiconductor, and then over that only the gate oxide you have, and that is also very thin comparatively. And over that you are going to deposit or form different layers. So different layers are basically getting stacked on this. So there is a pressure, there is a the weight of the different layers will come on this or will fall on this gate oxide. So if it breaks down, this is the mechanical pressure. If it breaks down, obviously it is not good. Okay, so that is called the mechanical stability, as also the chemical stability during the operation. Is after formation of gate oxide, there are different process steps are yet to be employed, because formation of the gate oxide is not the last step. As far as the overall chip or the die is concerned,
after forming the gate oxide, you have to form different layers also, different layers of different materials. And there are many types of chemical reactions. The chemical components will come, they will react with different layers, form that. So if some kind of chemical component or any chemicals that if they come and then react and can change the property, okay, then obviously that is not also good. So the chemical stability should also be there. So in overall, as I mentioned, the mechanical stability, thermal stability, electrical stability, of course, during operation after manufacturing, when it will be used, okay. So electrical stability is a must. So anyway, so overall it should be very stable. And another point is it should be ultra thin, as you compare with this field oxide. See, it is comparably thinner, 10 times less, almost 1 decade less. So thin, it will be thin, or in nowadays you can say it is ultra thin rather. Uh, Even nowadays, if you look at the gate oxide thickness, it is less than 1 nanometer. Can you imagine how challenging it was initially? Less than 1 nanometer. So ultra thin. So, and all these are basically in the context of using SiO2 for SiO2. Now, see, this should be the overall quality. That it should be means the features, better to say, okay, or the aspect, the crucial or the critical aspect associated with the gate oxide. It should be of high quality. It should be stable in all respects, stable, and it should be ultra thin. Okay. Now, if we just elaborate this a bit, means this aspect of features, elaborate a bit. Mm, So you can write like this. Mm, Suppose number 1 point, the resistivity of the gate oxide. So the resistivity of the gate oxide, it should be of the order of 10 to the power, suppose 15 to 10 to the power 16 ohm centimeter. Okay, you see how, or better to say, what type of resistivity actually the gate oxide should offer. Or gate oxide means when the gate oxide is made by SiO2. SiO2 used as gate oxide. This should be the means these are the condition or the criteria that you have to maintain by the, or you have to fulfill by the gate oxide. And SiO2 has that quality to provide these features. Okay. So that means, suppose the first feature is the resistivity. So resistivity should be of this order. Now you have to verify, or you have to examine or investigate whether SiO2 has this quality to provide this of this order, resistivity of this order within this order. Yes, it can. It can provide. So it's the first point. So you just stick it. Okay, fine, good. SiO2 can provide this of this resistivity of this order, which is required for a pure gate oxide. Because MOSFET offer a very high input impedance. If you apply input voltage to the gate, so it useful for the very means it's a feature or advantageous feature associated with the MOSFET, that it offers a very high input impedance or resistance, whatever you say. That is only possible because if you have a very good quality gate oxide. That means if it offers this kind of resistivity of this order, resistivity, ohm centimeter gate oxide. And as you know, the breakdown voltage means, here breakdown means the electrical breakdown I'm talking about. Breakdown voltage or breakdown, okay, let's say breakdown field rather, because voltage না বলে এই কনটেক্সটে আমরা বলে ফিল্ড বলাটাই বেটার। এটাকে ব্রেকডাউন ভোল্টেজ না বলে এটাকে বলো ব্রেকডাউন ফিল্ড অর স্ট্রেংথ বলতে পারো। হ্যাঁ, চলতি কথায় আমরা স্ট্রেংথ বলি। তো এটা কিরকম হয় এটা আমি তোমাদের বলেছি ক্লাসে অলরেডি। ব্রেকডাউন স্ট্রেংথটা SiO2 কিরকম হয়, কতটা হয়? তো পরীক্ষাটা প্রশ্ন এসেছিল ক্লাস টেস্ট। কত হয় বলো কেউ একজন, বা কত হওয়া উচিত মোটামুটি? 1 ভোল্ট পার ন্যানোমিটার
এই যে 1 ভোল্ট পার 1 ন্যানোমিটার, মানে 1 ভোল্ট পার 1 ন্যানোমিটারকে, যেটা আমি তোমাদের সম্ভবত ক্লাসে ডিসকাস করেছিলাম প্রথম দিকে, একদম প্রথম দিকে, এটা ইকুইভ্যালেন্ট যদি আমি তোমার ভোল্ট পার সেন্টিমিটার করতে চাই, তাহলে কত হবে এখানে? 1 ভোল্ট পার 1 ন্যানোমিটারকে যদি আমি ভোল্ট পার সেন্টিমিটার হিসেবে লিখতে চাই, তাহলে কত হবে? স্যার 10 মেগাভোল্ট পার সেন্টিমিটার। আগে ভোল্টটা বল, মেগাভোল্ট পরে আসবে। 10 টু দি পাওয়ার 6 হ্যাঁ 7 7, রাইট, 10 টু দি পাওয়ার 7 ভোল্ট পার সেন্টিমিটার। এইবারে তুমি যেটা বলছো যে 10 মেগাভোল্ট, ঠিক আছে, যাই হোক, তো 10 টু দি পাওয়ার 7, দেখো এই যে ভ্যালুটা না, দিস ভ্যালু ইজ দ্য থিওরিটিক্যাল ভ্যালু, প্লিজ নো, ইটস এ থিওরিটিক্যাল ভ্যালু। সো এই যে টার্মটা থিওরিটিক্যাল, অর ইউ ক্যান সে আইডিয়াল, আইডিয়াল, থিওরিটিক্যাল অর আইডিয়াল, ঠিক আছে। নাও প্র্যাকটিক্যালি এতটা অ্যাচিভ করা যায় না, ঠিক আছে, কারণ একদম যে অক্সাইড কমপ্লিটলি 100% ডিফেক্ট ফ্রি হবে, দ্যাট ইজ নট ট্রু। প্র্যাকটিক্যালি বলছি কিন্তু, বা ইন রিয়ালিটি বলছি, ইন প্র্যাকটিস। তো ইন রিয়ালিটি এটা যেটা হয় একটু কম হয় টিপিক্যালি। তো তুমি এটা বলতে পারো, এই যে 10 টু দি পাওয়ার 7, যেটা 10 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে মোটামুটি ধরো এরকম ভাবে যদি আমি বলি 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট পার সেন্টিমিটার, তাহলে 10 টু দি পাওয়ার 7 হবে। এটা জেনারেলি দেখা গেছে টিপিক্যালি 2 to 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট পার সেন্টিমিটার। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা রিয়েল, ঠিক আছে। এই ডিফারেন্সটা মানে বেসিক্যালি যেটা হোয়াট আই এম ট্রাইং টু সে, বিফোর অ্যাচিভিং দিস ভোল্টেজ অর দ্য ফিল্ড, ভোল্ট পার সেন্টিমিটার মানে ফিল্ড, ফার্স্ট টাইম, বিফোর অ্যাচিভিং দিস ফিল্ড, in actual case or in real case, your MOSFET or gate oxide of your MOSFET breaks down electrically, ঠিক আছে। এটা কিন্তু থিওরিটিক্যাল লিমিট, ভালো করে বুঝবে ডিফারেন্স, ইটস দ্য থিওরিটিক্যাল আইডিয়াল লিমিট, কাগজে কলমে খাতায় কলমে। But this is the practice. In practice, this is the range. Please note, this is range 2 to 5 into this. That is over 6. 2 to 5. So, তোমাদের যদি পরীক্ষায় যে প্রশ্ন আসবে তাই তুমি ফলো করবে, জাস্ট একটু মানে যে স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটাকে কেয়ারফুলি নোট করবে, যেটা থিওরিটিক্যাল বলছে না প্র্যাকটিক্যাল বলছে, বা আইডিয়াল বলছে না রিয়েল বলছে। যদি আইডিয়াল বলে বা থিওরিটিক্যাল বলে, দেন ইউ হ্যাভ টু গো উইথ দিস ভ্যালু। আর যদি প্র্যাকটিক্যাল বা রিয়েল বলে, তাহলে তুমি এরকম একটা কোনো ভ্যালু নিয়ে নেবে, ইফ ইট ইজ নট মেনশন। যেটা আমাদের পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। তো আর যদি কিছু বলা না থাকে, if nothing is mentioned specifically or explicitly, then you should go with this idea. বুঝতে পারলে কি বললাম? বি ভেরি কেয়ারফুল, ল্যাঙ্গুয়েজটা পড়ে নিয়ে তারপরে অ্যাকর্ডিংলি আনসার করো, হলো। যাই হোক, তাহলে তুমি দেখতেই পাচ্ছ, হোয়াট এভার মেবি, ইভেন ইফ ইটস ইন প্র্যাকটিক্যাল, ইটস এ ভেরি হাই ভোল্ট, মানে ফিল্ড, ভেরি হাই ফিল্ড। মানে তুমি চিন্তা করো, 5 সেন্টিমিটারে তুমি প্রায় 2 থেকে 5 মানে মেগাভোল্ট, প্রায় তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করছো, হ্যাঁ, পার সেন্টিমিটার থিকনেসে অ্যাক্রস, ভেরি হাই স্ট্রেংথ আর ভেরি হাই ভোল্টেজ পার সেন্টিমিটার, যদি আমি এইভাবে ভাবি। তো গুড, ডেফিনেটলি গুড। নাম্বার 3, তারপরে যেটা আসে সেটা হচ্ছে লো, এই যে হাই কোয়ালিটি বলেছি না, লো ইন্টারফেস, লো ইন্টারফেস স্টেট, স্টেট তুমি ডেনসিটি বলতে পারো, এটাকে ডেনসিটি হিসেবে বলে, ডেনসিটি, এটাকে আমরা বলি মানে তোমার ট্র্যাপ, ঠিক আছে, এটাকে অনেকে ট্র্যাপ বলে, ট্র্যাপ, ট্র্যাপ ডেনসিটি অর ট্র্যাপ ইন্টারফেস ট্র্যাপ স্টেট। এটাকে জেনারেলি আমরা QIT দিয়ে ডিনোট করি, ইন্টারফেস ট্র্যাপ। IT stands for interface, Q interface trap, and typical value should be less than or equals to 10 to the power 10. Look at the order, obviously it should be in per centimeter square per electron volt, you know that. তাহলে আমরা ইন্টারফেস ট্র্যাপের ইউনিট কি, যেটা তোমরা ডিভাইসে তোমাদের আই থিঙ্ক যিনি পড়িয়েছেন, যিনি টিচার, তিনি নিশ্চয়ই বলেছেন, ইন্টারফেস ট্র্যাপের যে ইউনিট হয়, দ্যাট ইউনিট ইন পার সেন্টিমিটার, পার ইউনিট এরিয়া, পার ইউনিট ইলেকট্রন ভোল্ট। সো 10 টু দি পাওয়ার 10, 10 এর বা তার থেকেও ছোট,
10 to the power 10 সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার স্কোয়ার পার ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এইবারে দেখো দিস ইজ সো হাই চ্যালেঞ্জিং যে জেনারেলি তুমি if you go with other types of oxide instead of SiO2, if you go with the other types of oxide, this interface trap drastically increases the order. It may be 10 to the power 11, 12, even 13. Highly detrimental in terms of the operation of MOSFET. That means your interface means here interface. The interface quality will be severely degraded. And please note, your channel is basically formed at the surface. So the most vulnerable area or the region is basically the channel. And channel means when the carriers will try to flow or move through the channel, they will suffer much. That means their mobility will be degraded. So trap কি করে? Trap initially চার্জকে যে তোমার যে ক্যারিয়ার যখন মুভ করতে চাইবে থ্রু দ্য চ্যানেল তাকে ট্র্যাপ করবে। অ্যাজ ফ্রম দ্য নেম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ট্র্যাপ ও ধরে থাকতে চাইবে, কিছুক্ষণ ধরে রাখবে, দেন এগেন ইট উইল ডিট্র্যাপ। So in the process of trapping and detrapping, more is the number of states, interface states, more will be this process of trapping and distrapping. And in this process of trapping and distrapping, what is going to happen? Suppose মনে করো এখান থেকে একটা ক্যারিয়ার মুভ করছে, it will be trapped here. এটা ট্র্যাপড হয়ে গেল, আবার কিছুক্ষণ পরে এটা ডিট্র্যাপ হয়ে গেল, আবার ট্র্যাপ হলো, আবার ডিট্র্যাপ হলো। So this kind of things will happen, and that will basically severely degrade the mobility. And mobility degrade মানে তুমি বুঝতেই পারছো, ক্যারিয়ার কারেন্ট ফারেন্ট সব কমে যাবে, তোমার জিএম টিএম all things, all the মানে ওভারঅল মানে প্যারামিটার অর দ্য ওভারঅল সার্কিট পারফরমেন্স উইল হ্যাভ টু বি অ্যাফেক্টেড। সো কিউআইটির ভ্যালুটা সবসময় খেয়াল রাখবে যখনই তুমি কোনো অক্সাইড ইউজ করবে, গেট অক্সাইড। সাপোজ in future also, if your gate oxide or SiO2 is replaced by any other oxide, you have to characterize and you have to understand that what is the typical quality of interface structure. Interface structure is a very dangerous thing. ঠিক আছে, lower is the value, better is the quality, or I should say the performance. Okay, আচ্ছা এবার আমি জাস্ট একটু হিন্টস দিই এই ইন্টারফেস স্ট্রাকচারটা আসে কোথা থেকে, হোয়াট ইজ দ্য অরিজিন, হোয়াট ইজ দ্য অরিজিন অফ দিস কাইন্ড অফ ইন্টারফেস স্ট্রাকচার। তোমরা দেখো যখন যেহেতু তোমরা অক্সিডেশন পড়েছো, তো তোমাদের অলরেডি আইডিয়া আছে দ্যাট ওয়েন সিলিকন ইজ সাডেনলি টার্মিনেটেড, এটা তো বেসিক্যালি কি বলি আমরা, সারফেস বলি। তো সারফেস মানে কি, দ্যাট ইজ আ সাডেন টার্মিনেশন। এটা যদি বাল্ক বলি, বাল্কে মানে কি, বাল্কের সব দিকে দেখো একটা সিলিকনের চারদিকে চারটে সিলিকন অ্যাটম। So basically one silicon atom is surrounded by 4 silicon atoms. It's a covalent bond, forming covalent bond. Everything is ideal. But in the surface, there is a sudden termination. And whenever there is a termination, there will be dangling bonds. I think, madam, it will be discussed. So there is a dangling bond. So dangling bond means unsatisfied bond. Unsatisfied bond. So basically, there is a silicon atom. This surface is this surface picture. There is a silicon atom. সিলিকন অ্যাটম ধরো এখানে 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 সব দিকে বন্ড করছে, কিন্তু উপরের যে বন্ডটা এটা আনস্যাটিসফাইড, কারণ এর উপরে তো আর কিছু নেই, there is nothing, no more silicon, so it's a dangling bond. So this dangling bond, even after oxidation, you may say sir we are going to oxidize it to form gate oxide. Yes, even after oxidation some dangling bond will be still unsatisfied, and that basically generates this kind of interface or results in this kind of interface. ঠিক আছে, তার মানে SiO2 ইন্টারফেসে এরা লোকেটেড থাকে বা এরা সিচুয়েটেড থাকে, এবং এটা বেসিক্যালি হয় ডিউ টু দ্য সাডেন টার্মিনেশন অফ দিস সেমিকন্ডাক্টর ক্রিস্টাল, দ্যাট ইজ ইভেন আফটার দ্য অক্সিডেশন। হ্যাঁ, মানে বেসিক্যালি প্রি অক্সিডেশনে ড্যাংলিং বন্ডটা বেশি থাকে, পোস্ট অক্সিডেশন মানে আমি যদি এরকম ভাবে দেখাই, এটা একটা সিম্পল মডেল বলছি তোমাদের। সাপোজ অল দিস আর ড্যাংলিং bonds before oxidation, before forming. After oxidation, what happened? Suppose due to formation of gate oxide, suppose this and this they form a bond with oxygen, but this atom still remain unsatisfied. That is nothing to form a pair with this silicon. So that is unsatisfied bond. So this will try to capture an electron. There is a devoid of electron. It want to capture an electron to satisfy, the octave rule and etc. All these things. So that means, see, this is unsatisfied, and this is trying to capture one electron, and that is why I mentioned whenever carriers will try to flow to the channel,
this carrier will be trapped by this unsatisfied bond. This is called dangling bond. Even after oxidation, this is called the post-oxidation dangling bond. The number may decrease, but still that bonds will be there. Some amount of dangling bonds will be there. As I mentioned, this order, the order should be less than or at least equals to this. It should not be more than this. Otherwise, the performance will be severely degraded. Okay. And the last but not the least, in this context, the quality will be that fixed oxide charge. This is basically denoted by QF, fixed oxide charge, and again the typical quality, typical value, the amount would be 10 to the power 10. Q means the electronic charge or Q, centimeter square. Okay, so QF, again the fixed oxide charge is actually located little bit above than the above to the interface, not exactly at the interface. Exactly at the interface, what is located is called the interface trap charge. Okay, by trap state, but little bit above. Little bit means suppose a few angstrom, just above that. What is located is called the fixed oxide charge, and they are fixed. Please note the term. They are fixed. They cannot move. They cannot move. They're fixed. Once they're formed, fixed. So it is not exactly at the interface, but close to the interface. Please note the statement. These fixed oxide charges are not exactly at the interface, but they are close to the interface. A few angstrom above the interface level or the surface level. A few angstrom above, little bit. Now these charges are again, as it is true that they are not located at the interface, but they are very close to the interface. Please note this term also. They are very close. So as they are close, there is a very strong influence on the characteristics, your IDVG characteristics. It will degrade your GM and all these stuffs. Okay. So again, the quality, or I mean to say, not quality. The amount of this charge should be of this order. It should not be more than that. Otherwise, again, the performance will degrade. Means the circuit performance will degrade. Okay. Now the second question comes. Then, as I mentioned, there are what is the origin, possible origin of the interface state, QIT. Now, obviously, the question will come: what is the possible origin of QF, or where from this charges actually comes? Now, please note, during oxidation process, as we have already know the detail, or you have a detailed understanding regarding the oxidation process, you know that when oxidation process runs, you know that oxygen atoms basically they diffuse, they come, they reach up to the interface, they react with the silicon sitting there and form SiO2. Now see, SiO2, if you maintain the stoichiometry properly, then it would be SiO2. Okay. Now in forming the SiO2, you can understand that sufficient or required number of oxygen atoms should come at the interface and it should react in forming the pure SiO2. Pure means fulfilling the requirement for the stoichiometry, or maintaining the stoichiometry. Simply. Okay. Now, if suppose the number of oxygen that should come in forming SiO2, if that is less than that number that is required, then it would not be SiO2. It would be SiOX. SiOX. And this X may vary. X may vary from 1 to 2. When X is 2, it is purely SiO2. When X is 1, this is SiO. See, still there is a lacking of required number of oxygen atoms, SiO. If it is 1.5, then it is SiO 1.5. In between 1 to 2, you can say like this. Okay. So that means, suppose, because during oxidation process, what you do? You have to stop your oxidation somewhere. Na? Your oxidation is going on, it is running. But after certain time, when your
from the measurement, when you have understood that you have achieved the required thickness of oxide layer, you will stop the process. And whenever you will stop the process, what would happen? By the time you stop the process, some oxygen atoms already entered within the oxide and they are diffusing. But as you have stopped the process, that means there is no thermal force or excitement. Okay, so basically due to the thermal force, it basically pushes the oxygen through this already grown oxide layer, but there is no thermal force. You have stopped the process. Now what will happen? Those oxygen cannot reach up to the surface, and then what happened? Some incomplete oxidation will result. Incomplete, this is SiOX, simply incomplete, okay. So that means this kind of layer still requires some more oxygen atom to come and react to form pure SiO2. That means maintaining the stoichiometry. Okay. Now that is why this SiOX layer is formed, and that is called the transition layer. And the thickness of this layer is typically of order of few angstroms, maybe maximum 10 angstrom. Okay, so this is a kind of called the intermediate layer, or you can say transition. So it is basically in between. Now if I actually zoom this part, uh, let me do it here. Yes, so actually if I zoom this part, it should look like this. Zooming. This portion is pure SiO2. This portion is SiOX. Okay, and this dot 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 for, or better to say, at the interface, I'm marking by these red crosses this thing, interface strap, QIT. And within this transition, this SiOX transition region or the intermediate region, intermediate means intermediate between the pure SiO2 and silicon. So in between there is SiO2. So there plus, plus, plus. These are the QM, fixed oxide charge. And see, they are of nature. What type of nature they manifest? They manifest basically they lack number of oxygen. That means still the one oxygen. Means actually you can say still the one electron. So their nature is positive. That means they want to attract electron. More electron they want to get. So as you can understand, whenever there is a channel will be formed and electron will try to move. First of all, in forming the channel, these charges have their own influences. And even after formation of the channel, when the carriers will try to move, these charges will try to influence that. But fixed oxide, unlike interface trap charge, fixed oxide charge cannot trap or detrap, because see, these plus signs are not exactly at the direct contact of the surface. Okay, surface take a little bit above, close to the surface, but not exactly at the surface. বাট সেই জন্যই বললাম যে ইন্টারফেস ট্র্যাপ চার্জ কি করে, ইলেকট্রনকে এখানে ধরে ট্র্যাপ করে ডিট্র্যাপ করে, দিস কাইন্ড অফ থিংস হ্যাপেন। বাট ফিক্সড অক্সাইড চার্জ ক্যানট ডু দ্যাট। তারা মানে ওকে ডাইরেক্টলি চার্জকে ধরতে পারে না বা টানতে পারে না, কিন্তু একটা ইনফ্লুয়েন্স আছে, বিকজ দে আর দ্য পজিটিভ চার্জ, মানে পজিটিভ নেচার, বিকজ ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, পজিটিভ নেচার। তো পজিটিভ নেচারের জন্য তো একটা ম্যানিফেস্টেশন আছে তার ইলেকট্রিক্যাল,
একটা ইনফ্লুয়েন্সার, কিন্তু ডাইরেক্ট আনলাইক ইন্টারফেস ট্র্যাপ ডাইরেক্ট, ঠিক আছে, দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, এবারে এই চার্জটা যে কতটা থাকবে, মানে ফিক্সড অক্সাইড চার্জের যে অ্যামাউন্ট, এগুলো কিসের উপর মেইনলি ডিপেন্ড করে? এগুলো মেইনলি ডিপেন্ড করে হচ্ছে যে তুমি যখন অক্সিডেশন প্রসেসটা রান করাচ্ছ তখন তুমি অক্সিডেশন রেট কত ছিল, মানে জাস্ট বিফোর সুইচিং অফ, তুমি যখন সুইচ অফ করতে চাইছো প্রসেসটা, টার্মিনেট করতে চাইছো, তার আগে এক্স্যাক্টলি আগে অক্সিডেশন রেটটা কত ছিল, তারপরে তুমি সাবসিকুয়েন্ট হিট ট্রিটমেন্ট কেমন দিয়েছো, ঠিক আছে? কারণ অক্সিজেন মানে বেসিক্যালি এটা কি, বারবারই বলছি যে সাফিসিয়েন্ট নাম্বার অফ অক্সিজেন ক্যানট রিচ আপ টু দ্য ইন্টারফেস অ্যান্ড ক্যানট রিঅ্যাক্ট উইথ দ্য সিলিকন। তো সেই জন্য এটা SiOX হয়ে গেছে, দ্যাট ইজ এ ল্যাকিং ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন। এবারে ব্যাপারটা যে তুমি যদি আফটার অক্সিডেশন ইফ ইউ গিভ সাম কাইন্ড অফ হিট ট্রিটমেন্ট, প্রবাবলি দিস অ্যামাউন্ট উইল রিডিউস, ঠিক আছে? হ্যাঁ, এবং অবভিয়াসলি ক্রিস্টাল ওরিয়েন্টেশন, তোমরা জানো যে ক্রিস্টাল ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে যে কোন সারফেসে ক্রিস্টাল টার্মিনেট করেছে, তার উপর ডিপেন্ড করছে না নাম্বার অফ সিলিকন অ্যাটম। সিলিকন অ্যাটম যদি অনেক বেশি থাকে তাহলে একরকম হবে, সিলিকন অ্যাটম যদি কম থাকে, পার ইউনিট এরিয়া বলছে, এরিয়াল ডেন্সিটি বা প্যাকিং ডেন্সিটি যাই বলো, তো তার উপর ডিপেন্ড করবে। সো দিস আর দ্য ফিউ ফ্যাক্টরস অন হুইচ this value of the Q wave or the amount of Q wave basically depends. ঠিক আছে, দেখো এই অবধি কোনো প্রশ্ন আছে কিনা? কোনো কোয়ারি, কোনো কনফিউশন আছে? কি সবাই সাইলেন্ট কেন, বুঝলাম না। না স্যার, কোয়েরি নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, মসফেটের আমরা অলরেডি ছোটবেলা থেকে অনেক কিছু পড়েছি, দ্য কম্প্যারিজন বিটুইন মসফেট এন্ড বিজেটি, the advantages MOSFET have typically over the BJT, etc. etc. এগুলো আমরা তো অনেক ছোটবেলা থেকে পড়েছি, মানে ছোটবেলা মানে আমি বিটেক লেভেল থেকে বলছি, বিটেকে তো বা ইভেন যারা বিএসসি যদি থাকো বিএসসি লেভেলে বা তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার এই যে একটু আগে আমি স্ট্রাকচারটা এঁকেছিলাম, এটা আমি ডিলিট করলাম, এই স্ট্রাকচারটাতে দেখবে আমরা সোর্স এবং বডিকে বা সাবস্ট্রেটকে শর্ট করেছি, ঠিক আছে? মসফেটের ক্ষেত্রে একটা কথা বলা হয়, মসফেট ইজ কল্ড দ্য সিমেট্রিক ডিভাইস অর বাইল্যাটারালি সিমেট্রি অনেকে বলে, ঠিক আছে, সিমেট্রি। নাও এই যে সিমেট্রিক নেচার অফ মসফেট, সিমেট্রিক নেচার অফ মসফেট ইজ বেসিক্যালি মানে একটা হেভি অ্যাডভান্টেজ প্রোভাইড করে ইন ডিজাইনিং। তুমি যখন সার্কিট ডিজাইন করবে তখন আমি তোমাদের ক্লাসে বলেছিলাম, ইউ ডোন্ট নিড টু বদার অ্যাবাউট হুইচ রিজন উইল বি সোর্স, হুইচ রিজন উইল বি ড্রেন, it only depends on the applied voltage. But this statement is true unless and until you tie up or short your substrate with the source. যদি সাবস্ট্রেট আর সোর্স যদি টাই আপ হয়ে যায় বা শর্ট হয়ে যায় বা কানেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু সিমেট্রি থাকলো না, এটা ভালো করে লক্ষ্য করো। সিমেট্রি তখনই থাকবে বা তোমার অ্যাডভান্টেজ থাকবে ইন টার্মস অফ ডিজাইন অর হোয়াইল ইউ আর ডিজাইনিং সার্কিটস। হ্যাঁ, আমি মসফেটকে আই ক্যান প্লেস মসফেট এনিওয়ে, ডাজন্ট ম্যাটার, the source and drain will depend on the application of voltage. But if your MOSFET is such that it is already the source is tied up with the substrate of the body, then your MOSFET is not bilaterally symmetric. In that case, you have to be very careful during design that which N plus region is my source and which N plus region is my drain. You have to be very careful and you have to maintain a database for that, which is an extra or overburden for your design. ঠিক আছে, তাহলে এই যে কথাটা আমরা বলি এই কথাটা কিন্তু ট্রু শুধুমাত্র সেই সেন্সে যে সেন্সে এই দুটোকে শর্ট করা হয় না, যেটা মানে আইসোলেট বা মানে আমি বলতে চাইছি যে তারা সেপারেট। ওকে, and I have the freedom whether I will do it or not in future, মানে ফিউচার মানে in future operation actually. তো কিন্তু যেটা from the very beginning already shorted
or tied up সেটা কিন্তু bilaterally symmetric নয়, সেক্ষেত্রে কিন্তু MOSFET এর যে অ্যাডভান্টেজ সেটা পাবে না। আরেকটা যেটা বললাম যে MOSFET basically provides a very high input resistance because the resistivity of SiO2 is very high. Okay, so it offers basically of the order of few tens to 100 mega ohm of input resistance. So obviously it is very advantageous in terms of if you design any dynamic logic, if you design any amplifier, most of the cases, okay, that is an advantage. More or less MOSFET basically it is kind of, there is no need of extra isolation like BJT. এখানে MOSFET এর ক্ষেত্রে তোমাকে পিএন জাংশন বা এরকম ধরনের আইসোলেশনের খুব বেশি প্রয়োজন নেই, মানে in terms of BJT যদি তুমি ধরো, if you compare it with the BJT, তো জেনারেলি MOSFET এর ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে kind of MOSFET সেলফ আইসোলেশন বলে, বাট নো আইসোলেশন না, ঠিক আছে, অ্যাডভান্টেজেস ফিচার। প্লাস তোমরা জানো অলরেডি MOSFET কনজিউমস লেস পাওয়ার, পার্টিকুলার যদি CMOS কনফিগারেশনে তুমি ফেলো, CMOS N এবং P পার্টিকুলার ওরিয়েন্টেশনে কম্বাইন করে, ইন দ্যাট কেস এটা তো VLSI লজিক ফ্যামিলিতে মোস্টলি আমরা CMOS বেসড ইউজ করি সার্কিট, তো সেক্ষেত্রে আমাদের মিনিমাম পাওয়ার কনজাম্পশন হয়, বিকজ রেল টু রেল ট্রানজিশন হয়, এবং তোমরা বিটিসি কার তোমাদের পুলক্সায় পড়িয়েছে, তোমরা দেখেছো যে ওখানে মিনিমাম পাওয়ার কনজাম্পশন হয়, ঠিক আছে, তো মানে পুরো ট্রানজিশনটা ভিডিডি থেকে একদম গ্রাউন্ড অবধি হয় বা জিরো। তো দিস আর দ্য অ্যাডভান্টেজেস মোস্টলি, ওকে। প্লাস তুমি যদি আরেকটা পয়েন্টও দেখো, যেটা আমি বারবারই বলি যে if you follow the মানে technology, or better to say the process steps to fabricate or to realize the device, the device means suppose a MOSFET and a BJT, ঠিক আছে, so basically in MOSFET the number of steps required is very less, the number of steps, number of mask the required is very less, so that means the cost will be lower, less complex in term or in comparison to BJT, so less complex, less simpler, বলতে পারো, বা less costly, যে ল্যাঙ্গুয়েজই বলো না, less time consuming। কিন্তু একটাই চ্যালেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে ওই যে হাই কোয়ালিটি স্টেবল আলট্রা থিন গেট অক্সাইড ফরমেশন, that is the main challenge, the critical part or aspect associated with the formation of MOSFET. এই চ্যালেঞ্জটা যদি তুমি মিট করে দিতে পারো, then it's fine, perfectly okay, ঠিক আছে। এই হলো মোটামুটি মানে MOSFET এর একদম বেসিক জিনিস, এর মোস্ট অফ দ্য জিনিস তোমাদের জানা ছিল, তবু আমি একবার এই কনটেক্সটে বলে দিলাম। এবারে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আচ্ছা, বিজেটির প্রসেস স্টেপসটা আমি যেটা বললাম তোমাদের একটু আগে, যে আমার একটা স্লাইড বাকি আছে ওটা দেখাতে, সেটা আমি তোমাদের অফলাইন ক্লাসে দেখিয়ে দেবো, নেক্সট অফলাইন ক্লাসে যেদিন হবে পুজোর ছুটির পর। কিন্তু মসফেটের যে ওভারঅল ফ্লো সেটা আমি তোমাদের হোম অ্যাসাইনমেন্ট হিসেবে দিলাম, তোমরা ওটা নিজেরা চেষ্টা করবে বাই মানে নিজের মানে বাই ইয়োর সেলফ অ্যাকচুয়ালি বাই ইয়োর ওন। তো তোমরা একটু চেষ্টা করো ওই বিজেটির ফ্লোটাকে ফলো করে বা ওই রকম করে এরকম ধরনের একটা কোন একটা টিপিক্যাল মসফেট স্ট্রাকচারকে ফেব্রিকেট করতে স্টেপ বাই স্টেপ, যেমন পরপর কি স্টেপ বাই করবো সিকোয়েন্সিয়াল, ঠিক আছে। এটা আমি তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবেই দিলাম, হোম অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আমি যেটা এখানে যেটা শেয়ার করছি এট দিস পয়েন্ট, দ্যাট ইজ সিমস প্রসেস কত রকমের হয়, ঠিক আছে, সিমস প্রসেস, সিমস কিন্তু প্লিজ নোট কমপ্লিমেন্টারি মস, ওকে। তো বেসিক যে প্রসেসেস গুলো হয় দ্যাট ইজ অফ দ্য থ্রি টাইপস, POL, NOL, টুইন টার্ম, POL, NOL, টুইন টার্ম। নাও POL and NOL দেখতেই পাচ্ছ দুটো ছবি এখানে দেওয়া। POL টা কি রকম আমি অলরেডি তোমাদের কোন একটা স্লাইডে মনে পড়াতে গিয়ে বলেছিলাম অফলাইন ক্লাস, যে POL টা হচ্ছে, POL as the name implies the well will be of P type, so definitely the substrate is N type, the substrate is N type, and on that you have made a particular region or converted a particular region to P type, that becomes POL, ঠিক আছে, POL। Now what people do, then within this N type substrate people basically realize P channel MOS, and within the POL people realize the N channel MOS, fine। Similarly, if you go for the NOL process, definitely you have to start with the P type substrate, and within the P type substrate some portion of the some region will be converted to NOL, okay,
and then again when you will form n-type MOSFET, then obviously it will be formed within the p-type substrate, and when the p-type n-channel MOS, and the p-channel MOS within the n-well. So now please note this n-well or the p-well, it is just a cross-sectional 2D cross-sectional view. It has its third dimension as well. That means this is something like this, এরকম তাহলে জিনিসটা ঠিক আছে, থার্ড ডাইমেনশনও আছে কিন্তু পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন, এটা খেয়াল রাখবে। তো এন ওয়েল চারদিক থেকে পি সাবস্ট্রেট, তো বেসিক্যালি দেখলে যেটা মনে হবে যে এরকম ধরনের, যদি আমি টপ ভিউ দেখি, ইফ আই লুক ফ্রম দ্য টপ, দ্যাট ইজ দ্য প্ল্যান। তো প্ল্যানটা দেখলে আমার কি নাম লাগবে, যে আমি প্ল্যানটা যদি দেখি, টপ ভিউ দেখি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে পি টাইপ সাবস্ট্রেট। সাপোজ তার মধ্যে এরকম লাগবে, আমি টপ ভিউ, ঠিক আছে, এরকম। এন্ড এটা হচ্ছে আমাদের লেংথ, যে লেংথ বরাবর আমরা দেখছি, দিস ইজ বাই উইথ ডাব্লিউ। এই এন ওয়েল এর মধ্যে আমরা রিয়েলাইজ করব পি চ্যানেল, আর পি সাবস্ট্রেটের মধ্যে রিয়েলাইজ করব এন চ্যানেল। আচ্ছা, এবারে দেখো নাও একটা ফার্স্ট কোশ্চেন যেটা অ্যারাইজ করতে পারে, যে এই যে এন ওয়েলটা আমি রিয়েলাইজ করব পি সাবস্ট্রেটের মধ্যে, বা পি ওয়েলটা এন সাবস্ট্রেটের মধ্যে, এটা কিভাবে করব? এটা দু রকম প্রসেস হতে পারে, তোমরা জানো, বিকজ পি কে এই পোর্শনের যে পি টাইপটা ছিল তাকে আমি কনভার্ট করছি বা চেঞ্জ করছি টু দ্য এন টাইপ। যদি করি, দেন আই হ্যাভ টু গো ফর দ্য মানে আইদার ডিফিউশন অর আয়ন ইমপ্লান্টেশন। ওকে, তার মানে এখানে কি হচ্ছে, তুমি ডিফিউশনই করো বা আয়ন ইমপ্লান্টেশনই করো, আর ভালো করে একটা জিনিস বোঝো, এই পি টাইপ সাবস্ট্রেটটা তুমি যখন বানিয়েছিলে, substrate, that was there the doping concentration was almost uniform, because during processing of the substrate your dopants were introduced. তোমরা পড়েছো তো, যখন ক্রিস্টাল ফর্মেশন হয় তখন ক্রিস্টাল ফর্মেশন, যেটা ধরো সিজেড মেথডই হোক বা যাই হোক, তো তার সঙ্গে তুমি ডোপ্যান্ট ওখানে ইন্ট্রোডিউস করে দিতে পারো, এবং সেখানে অ্যাডভান্টেজটা কি, ডোপ্যান্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় অলমোস্ট। তো দ্য ডোপিং কনসেন্ট্রেশন অফ দ্য পি টাইপ সাবস্ট্রেট ইজ ইউনিফর্ম মোর অর লেস, ভালো করে বোঝো। Similarly, for the n-type substrate, the doping concentration is more or less uniform. But when you are forming N-well or P-well, there whether it is by the diffusion or by the ion implantation, you know that the doping concentration is not uniform, or the dopants are not uniformly distributed within the N-well or P-well. So that means the devices that you are going to form within the well, they are not optimized. They are not optimized. But the devices that you are going to form within the substrate, they are optimized. ঠিক আছে, এটা দ্য ফার্স্ট পয়েন্ট টু নোট, বা দ্য ডিফারেন্স টু নোট। ওকে, আরেকটা পয়েন্ট দেখো, এই যে পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে তুমি এন ওয়েল করছো বা এন টাইপের মধ্যে পি ওয়েল করছো, না দ্য পয়েন্ট ইজ, সো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নাও, ইয়োর ডোপিং কনসেন্ট্রেশন, মানে এখানে পি টাইপ ডোপিং কনসেন্ট্রেশন ইজ বেসিক্যালি চেঞ্জ টু এন টাইপ। তার মানে কি হচ্ছে, ডিউরিং প্রসেসিং দ্যাট ইজ এ কম্পেনসেশন, and after compensation n type dominates, then only it becomes n type, তাই তো, n type dopant dominate করছে। তো ন্যাচারালি তুমি আমাকে যদি আমি প্রশ্ন করি যে ডোপিং কনসেন্ট্রেশন কার বেশি, n এর না p এর, ডোপিং কনসেন্ট্রেশন কার বেশি হবে এইরকম একটা স্ট্রাকচার ফর্ম করতে গেলে? সাবস্ট্রেটের ডোপিং বেশি না এন এ ওয়েলের ডোপিং বেশি? some portion of the p type is converted to n type, মানে n type এ কনভার্ট করছো মানে কি, আফটার কম্পেনসেশন, তাই তো। তো সেই 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 কনসেপ্টটা কাজে লাগাও, ইউজ দ্যাট, এন্ড দেন দিস আনসার whether the doping of this is more than this or not, or they could be same. So ওয়েলের ডোপিং বেশি? obviously হতেই হবে, অলওয়েজ, obviously হতেই হবে, কিছু, এটা কখনো দুটো এক পসিবল নয়, এটা মাথায় রাখো। তার মানে কি হচ্ছে, ধরো যদি এন ওয়েল এর মধ্যে তুমি যখন পি চ্যানেল ডিভাইসটা ফর্ম করবে, সেই পি চ্যানেলের যে থ্রেশহোল্ড ভোল্টেজ হবে
পয়েন্ট টু বি নোটেড। আর পি সাবস্ট্রেটের মধ্যে তুমি যখন এন চ্যানেল ফর্ম করবে, দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ অফ দ্যাট এন চ্যানেল মস, কার থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি হবে? কার থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি হবে? ডোপিং কনসেন্ট্রেশন যদি বেশি হয় সাবস্ট্রেটের বা বডির, তাহলে মানে বডি আমি বলছি এখানে, তাহলে কি হবে? আমার থ্রেশহোল্ড ভোল্টেজ বেড়ে যায়। ঠিক আছে, থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি ইনক্রিজেস। যাই হোক, আমি বলে রাখলাম। তো ভিটি ইনক্রিজেস, তো ভিটি ইনক্রিজ তার মানে কি হচ্ছে এনওএল এর মধ্যে দ্য পি টাইপ মসফেট or sorry পি চ্যানেল মসফেট what you are going to form within the NOL, that threshold voltage for that P channel MOSFET is more than the threshold voltage of the N channel MOS you are going to form within the P type substrate. তাহলে ব্যাপারটা কিরকম হলো এখন? সিমসের এই যে সিমস, এই সিমসের পি চ্যানেলের থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি দেন এন চ্যানেল। তাহলে তুমি যে ভিটিসিটা পাবে, সেই ভিটিসিটা সিমেট্রিক হবে? যে ভিটিসি কার্ডটা পাবে সেটা সিমেট্রিক হবে? সুইচিং না স্যার। হ্যাঁ, এই হলো গন্ডগোল। ঠিক আছে, সিমিলার ইনসিডেন্ট উইল হ্যাপেন হিয়ার অলসো। ঠিক রিভার্সটা হবে এখানেও, একই প্রবলেম, একই ইস্যু। তাহলে বুঝতে পারছো যে এনওএল বা পিওএল কম্পারেটিভলি সিম্পলার প্রসেস, বাট ইস্যুস কি কি হচ্ছে। ঠিক আছে, এইবারে সেই ইস্যুটাকে ওভারকাম করার জন্য হোয়াট পিপল গো ফর দ্য টুইন ট্যাপ। টুইন ট্যাপে যেটা করছে, ফার্স্ট ইউ স্টার্ট উইথ দ্য পি প্লাস অর দ্য এন প্লাস সাবস্ট্রেট, start with this, and then over that you develop some epilayer growth. এবার epitaxial জানো তোমরা একটু কস্টলি, তোমরা অলরেডি জানো। তো এটা আনডোপ বা লাইটলি ডোপড একটা এপিলেয়ার ফর্ম করে, তার উপরে কিছু পোর্শন, একটা সার্টেন পোর্শন তুমি এন টাইপ কনভার্ট করলে, আর একটা এই পোর্শনটাকে কভার করে, আর এগেইন কভারিং দিস পোর্শন you convert the rest of the portion to p type, such that the doping of these two regions are more or less same. দেখো এখানে কিন্তু দুটো ডোপিং সেট, তাহলে এটা একটা ওয়েল, এটা একটা ওয়েল, অ্যাজ ইফ দুটো ওয়েল হলো। এখানে একটা সিঙ্গেল ওয়েল ছিল, এখানে দুটো ওয়েল হলো। এখানে যাই হোক ওয়েল বলে না, মেনলি টাব বলে, একই ব্যাপার। ওয়েল, টাব, তোমার কি বলবো, ব্লক, একই একই ব্যাপার। আইল্যান্ড একই জিনিস, বাট এনিওয়ে এটা পপুলার হয়েছে টাব ওয়ার্ডটা। সো ইটস এ টাব, টুইন টাব, দুটো আছে, পি আর এন, এবং দুটোর কনসেন্ট্রেশন মোটামুটি এক। এবং নট অনলি দ্যাট, এখানে যে অপটিমাইজেশন যে ব্যাপারটা ছিল, যে সাবস্ট্রেট ইন টার্মস অফ ডোপিং, সাবস্ট্রেট ওয়াজ মোর ইউনিফর্ম in terms of doping, but the dopants are more uniformly distributed. That means the devices that will be formed here, it will be more optimized. But here that is not true, because it is formed by the diffusion and implantation, and then it cannot provide a very uniform doping as compared to this, or when compared with this. তাহলে এটা এই দুটোর মধ্যে একটা অপটিমাইজ, এটা অপটিমাইজ নয়, এটা অনেকটা এখানে যে ডিভাইসটা ফর্ম করবে দ্যাট ওয়াজ মোর অপটিমাইজ। কিন্তু দেখো এখানে ওই প্রবলেমটা নেই, এখানে যদি এটাও অপটিমাইজ না হয়, এটাও অপটিমাইজ নয়। ঠিক আছে, যা এই দুটোর মধ্যে যা মানে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু বেসিক্যালি নালিফাই হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সেটা নালিফাই হয়ে যাচ্ছে, সেটা অ্যাম্পলিফাইড হয়ে যাচ্ছে। এটা অপটিমাইজ নয়, এটা অপটিমাইজ। এর থ্রেশহোল্ড ভোল্টেজ কম, এর থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি, কিন্তু এখানে দেখো দুটোরই থ্রেশহোল্ড ভোল্টেজ মোর অর লেস সেম, দুটোই নট অপটিমাইজড। সো ওকে ফাইন, দুটোই যদি একটা বেশি অপটিমাইজ, একটা কম অপটিমাইজ হলে এটা ডিফারেন্সটা হবে। দুটোই যদি কম অপটিমাইজড হয়, অবভিয়াসলি তাদের মধ্যে ডিফারেন্সটা কমে যাবে। ঠিক আছে, ডিফারেন্স মানে ইন টার্মস অফ পারফরমেন্স আমি বলছি, আর তাদের ইম্প্যাক্ট বলছি অন দ্য সার্কিট। ঠিক আছে, তো এইভাবে আমাদের এবার দেখো এই যে রিজিয়নটা আমি যেটা এপিট্যাক্সি গ্রো করেছি, আনডোপড অর লাইটলি ডোপড এপিলেয়ার যেটাকে বলা হয়েছে, এর কিন্তু দেখো একটা সার্টেন পোর্শন অবধি আমি ডোপ করেছি। and the নিচে যে পোর্শনটা অলরেডি রয়ে গেছে, that portion is basically it's a small high resistance region. You may ask, what is the need of this? What is the need of this? এই যে স্মল রিজিয়ন, আমি তো আই ক্যান মেক দিস রিজিয়ন আপ টু দিস, আমি এন রিজিয়নটাকে এই অবধি পুরো করে দিতে পারতাম, পি রিজিয়নটাকে এই অবধি পুরো করে দিতে পারতাম। আমি এখানে কিছুটা রিজিয়নকে কেন ছাড়ছি? why I am leaving this portion to provide a small high resistance, high resistance? Why this region is left, or why the doping is not continued up to this interface?
কি মনে হয়? আইসোলেশন তো পড়ো। আইসোলেশন করার জন্য। হ্যাঁ, রাইট রাইট, ঠিক ঠিক বলছো, আইসোলেশন। আদারওয়াইজ কি হবে, এখানে পি প্লাস বা এন প্লাস সাবস্ট্রেট, তার সঙ্গে এখানে এন আছে, পি আছে, তো সে শর্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা আইসোলেশনের জন্য এটা প্রোভাইড করা হয়। ঠিক বলেছো। ওকে, তো যেহেতু এটা বাল্ক প্রসেস, এনিওয়ে, তো এই হলো মোটামুটি। তোমরা যেটা করবে, তোমাদের যে হোমওয়ার্কটা বা হোম টাস্ক যাই বলো, অ্যাসাইনমেন্ট, তোমরা এই এনওয়েল, পিওয়েল আর টুইন টাপ, এই তিনটে সিমস প্রসেস আলাদা আলাদা হবে, এর ফেব্রিকেশন ফ্লোটা নিজেরা বানানোর চেষ্টা করো। কোথাও কিছু ফলো করবে না আগে, ট্রাই বাই ইয়োরসেলফ অ্যাট ইউর হোম, নিজেরা স্টেপ বাই স্টেপ, যে পর 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 কি করে আমার, মোটামুটি তো বলেই দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই ইন্টারমিডিয়েট যে স্টেপস গুলো যেটা এখানে দেখানো নেই, সেগুলোকে একটু তোমরা নিজেরা বেস্ট অন ইউর আন্ডারস্ট্যান্ডিং, কারণ অলরেডি ইন্ডিভিজুয়াল স্টেপ সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে গেছে, সেগুলো নিয়ে ডিটেলসে পড়ো। তো সেইগুলোকে অ্যাপ্লাই করে বা ইউজ করে তোমরা একটা ডেভেলপ করার চেষ্টা করো, যে কি করে আমি এই টুইন টাপ মানে সিমস ইন টুইন টাপ প্রসেস, or CMOS in annual process or POL process আমি করতে পারি। ঠিক আছে, এবং খেয়াল করো এবং সেখানে নোট করো how many number of masks are required to form this or this। ঠিক আছে, অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ, টেকনোলজিক্যালি যদি তুমি দেখো, এটা মোর কস্টলি, মোর টাইম কনজিউমিং, এটা লেস কস্টলি। ঠিক আছে, তো এই কম্প্যারিজনটা আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, এই পুরো জিনিসটা আই এম জাস্ট লিভিং অ্যাজ অ্যান এক্সারসাইজ বলো, অ্যাসাইনমেন্ট বলো। ঠিক আছে, এবার ওকে, এটা আমি ক্লোজ করলাম। আচ্ছা, আমি আগের দিন তোমাদের একটা পয়েন্ট বলেছিলাম না এসওয়াই রিলেটেড, আমি দেখলাম আমার কাছে একটা ছবি আছে, আমি ছবিটা একটু, আমি ল্যাপটপে আসছি, তোমাদের মনে আছে আগের দিন আমি এই ছবিটা একটু আঁকার চেষ্টা করছিলাম, এই ছবিটা দেখলে আমার স্লাইডে রয়েছে, ওই যেটা ডিআই মেথড আমি তোমাদের বলছিলাম না, এসওয়াই ফরমেশন। হ্যাঁ, ওই ছবিটা এখানে আমি দেখলাম রয়েছে, তাই আমি ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আমার খেয়াল ছিল না, আমি তখন স্লাইডে আছে, আমার খেয়াল করিনি, আমি তোমাদের এমনি মনে ইয়েতে এঁকেছিলাম, তাই না? আমি এটা মনে স্লাইড তোমাদের দেখাই, তো এই স্লাইডটা দেখলাম না স্যার, এমনি এঁকেছিলেন। হ্যাঁ, এমনি এঁকেছিলাম। তা যাই হোক, এটা এখানে আছে, তোমরা যদি মনে করো এটা জাস্ট একটা এরিয়া রাখতে পারো। মোটামুটি যা বলেছি আমি দেখলাম তাই আছে, খুব একটা কিছু নেই, আর কিছু এক্সট্রা কিছু ইনফরমেশন এখানে নেই। ঠিক আছে, এই আর কি, এটা একটা ছবি। আর একটা হচ্ছে এই ছবিটাও সম্ভবত আমি এই দুটো তোমাদের দেখিয়েছি, এটা হচ্ছে ওই সাইমক্স। হ্যাঁ, সাইমক্স নিয়ম তোমাদের ডিসকাস করেছি, উপরে যে থিন লেয়ারটা ফর্ম হচ্ছে, এখানে অক্সাইড, এগুলো এগুলো সব ডিসকাস করা, বাট আমি দেখলাম স্লাইডে আছে, জাস্ট দেখিয়ে রাখছি। হ্যাঁ, দিস লেয়ার ড্যামেজেস at the time of implant, মানে অক্সিজেন আয়ন ইমপ্ল্যান্ট, হাই ডোজ এন্ড হাই এনার্জেটিক। তারপরে যেটা করা হয় টু রিকভার ফ্রম দিস ড্যামেজ, যেটা করা হয় আমরা অ্যানিল করি, যাতে কিছুটা মিনিমাইজ হয়। এটা ছিল তোমার সাইমক্স। এটা 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 মনে পড়ছে, এটা কি এই ছবিটা, এটা কিসের বলতে পারবে কেউ? এই ছবিটা কিসের, নিচেরটা? এসওয়াই কোন মেথড, মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এখন পুরো ছবিটা কমপ্লিট নয়, এনিওয়ে, তবু জাস্ট কোনো সেন্স পাচ্ছ কোন ছবিটাকে, আমি কোন প্রসেসটা আমি এখানে মিন করতে চেয়েছি? বন্ড অ্যান্ড এইচ ব্যাক। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, বন্ড অ্যান্ড এইচ ব্যাক। ঠিক আছে, বা এটা আরেকটা নাম কি হয়? আরেকটা নাম কি হয়? আগের দিনই তো তোমরা কেউ একজন বললে। বন্ড অ্যান্ড এইচ ব্যাক তো একটা নাম হলো, বি বলি যেটাকে ডাইরেক্ট বন্ডিং। ঠিক আছে, ডাইরেক্ট বন্ডিং, আর একটা অথবা ওয়েফার বন্ডিং। ঠিক আছে, একই নাম, মানে সরি একই জিনিস, নাম একটু 19-20। হ্যাঁ, এক একটা গ্রুপ এক এক নামে তাকে মানে ইয়ে করেছে আর কি, ডেজিগনেট করেছে। এই আমি কেন বিভিন্ন নামগুলো বলছি, বলার একটাই উদ্দেশ্য, যে যদি কোথাও ফেস করো বা এনকাউন্টার করো, কনফিউজ হয়ে যাবে না। ওয়েফার বন্ডিং, এটাকে ওয়েফার বন্ডিং, সিম্পলি ওয়েফার বন্ডিং বল, অথবা ডাইরেক্ট বন্ডিং মেথড বল। তুমি অনেক জায়গায় দেখবে ডাইরেক্ট বন্ডিং লেগে, তো ডাইরেক্ট বন্ডিং বলতে কি বোঝায়, এই একই। হ্যাঁ, এবারে সেখানে ডাইরেক্ট বন্ডিং এ অনেক, এখানে আমরা
বন্ডিং করছি, অন্য অন্য ক্ষেত্রে অন্য রকম কোনো রিজিয়নও বন্ড করতে পারি, একই ব্যাপার, কনসেপ্টটাই, ঠিক আছে। আর অথবা তুমি যেটা বললে সেটা খুব পিওর ফর্ম, এটা হচ্ছে বন্ড অ্যান্ড এইচ ব্যাক, যেটাকে বিই বলি। যাই হোক, এই নোমেনক্লেচার গুলো বা ইয়েগুলোকে কিন্তু মেস আপ করো না, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কনটেক্সটে আসে। হয়তো তুমি প্রসেসটা জানো কিন্তু নামটা রিলেট করতে পারলে না বলে লিখতে পারলে না বা বলতে পারলে, এটা যেন না হয়। এনিওয়ে, এবারে আমরা আসি, যেটা আগের দিন মনে আছে আমরা বলেছিলাম যে ল্যাচ আপটা ডিসকাস করবো, সিমস ল্যাচ আপ। তো সেই ল্যাচ আপ, সিমস ল্যাচ আপ, দেখো ল্যাচ আপ কথাটার অর্থ থেকেই তোমরা বুঝতে পারছো, মানে তো তোমরা সবাই জানো ল্যাচিং কথার অর্থ কি। এবারে এই ছবিটায় দেখো, এখানে ধরো একটু আগে আমরা ডিসকাস করলাম যে পিওয়েল মেথড। তো পিওয়েল মেথড, উইদিন পিওয়েল আই হ্যাভ, মানে আই ক্যান হাউস, অর এভাবে বলতে পারো, উইদিন পিওয়েল your n channel MOS can be housed, within n substrate your p channel MOS can be housed. এবারে যদি আমি সিমস কনফিগারেশনে যাই, তো সিমস কনফিগারেশনে সে কি রকম হয়, তোমরা যদি সার্কিট দেখো, সার্কিটের ছবিটা এখানে নেই, তো আমি এঁকে দিচ্ছি জাস্ট, আমি জানি তোমরা জানো। এনিওয়ে, আমাদের উপরে কি থাকবে, পুল আপ নেটওয়ার্ক, দেখো এরকম থাকে তো মোটামুটি নাকি? এরকম তো, এটা পি মস, মানে পি চ্যানেল মস, Yes, sir. এন চ্যানেল মস, ইনপুট গেট দুটোকে শর্ট করে কমন ইনপুট অ্যাপ্লাই করা হয়, আর ড্রেন of n p channel and n channel MOS tied together, and we take output from that, and the source of the p channel, দেখো যেটা বলছিলাম, the source of the p channel is basically you apply the highest possible potential or the voltage, and the source of the n channel is applied to or connected to the lowest possible, এটাকে গ্রাউন্ড বলি অথবা আমরা PSS বলি, আর এটাকে VDD বলি বা সাপ্লাই এটাকে বলি। তো এবারে দেখো, এখানে দেখো আমরা যে সিএলটা দেখাই, যে লোড সরি ক্যাপাসিট্যান্স, এটা কিন্তু আমরা ডটেড লাইনে দেখাই, এটা নোট করবে। এটা কখনো আমরা সলিড লাইনে এরকম ভাবে দেখাই না, ঠিক আছে, এরকম ভাবে দেখাই, এরকম এটা কিন্তু বলি না, আমরা ডটেড লাইনে দেখাই। কেন সিএলটা আমরা ডটেড লাইনে কেন দেখাই? স্যার ওটা এই ক্যাপাসিট্যান্সটা ওই মানে মসফেটের বিভিন্ন নোডের মধ্যে আছে, তাই জন্য হয়তো আমরা ওটা ডটেড দেখাই। হ্যাঁ, মানে এটা লাম্পড কোনো এলিমেন্ট না, মানে ক্যাপাসিটর একটা লাম্পড এলিমেন্ট হিসেবে তুমি এখানে বসাও বা বসানো থাকে না বা কানেক্টেড থাকে, ইট ইজ বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড থাকে। এবারে এই সিএল এর কম্পোনেন্ট আছে অনেকগুলো, মানে এই যে ক্যাপাসিটি, এই যে সিএল লোড ক্যাপাসিটেন্স, এই লোড ক্যাপাসিটেন্স এর মেইনলি মেজর তিনটে কম্পোনেন্টস আছে, বা বলতে পারো 3 কম্পোনেন্টস কনস্টিটিউট দিস সিএল। কি, এই যে ইনভার্টারটা, মানে এই যে একটা ইনভার্টার কনফিগারেশন, এটা আমারও লাগবে, আমি তাই একটু বলে রাখছি এই কনটেক্সটে, তোমরা একটু নোট রাখো, যদি জানো তো ভালো, আর না জানলে নোট করো, যে এই যে সিএল মানে এই যে আউটপুট, এখান থেকে তুমি নিচ্ছ, এটা এটা কি হচ্ছে, ড্রেন টার্মিনাল, তাই তো, এটা এরো ড্রেন, এরো ড্রেন। তাহলে এই যে ড্রেন, এবার তুমি যদি মসফেটের ছবিটা দেখো, ধরো এই ছবিটা, ধরো ড্রেন, ধরো এইটা আউটপুট ড্রেন, তাহলে ড্রেন যে এন প্লাস, এই এন প্লাসের সঙ্গে পি ওয়েল এর দেখো একটা পিএন জাংশন ফর্ম করেছে, ঠিক আছে, দিস এন প্লাস এন্ড দিস পি ওয়েল ইট ফর্মস এ পিএন জাংশন। তাহলে এখানে একটা পিএন জাংশন ক্যাপাসিটেন্স হবে তো, জাংশন ক্যাপাসিটেন্স যেটাকে আমরা বলি, ঠিক আছে, এন্ড দ্যাট উইল ভ্যারি ডিপেন্ডিং অন দ্য আউটপুট ভোল্টেজ। লক্ষ্য করছো এই জিনিসটাই তো, এটা এই যে আউটপুট, এখানে ড্রেন আর এর বডি বা ওয়েল যাই বলো হোয়াটএভার, তার সঙ্গে একটা পিএন জাংশন, সো দিস জাংশন ক্যাপাসিটেন্স উইল কাম ইনটু দ্য পিকচার in constituting CL. Similarly, the junction capacitance for this also, এটা কিভাবে আসবে, এই দেখো এই আউটপুট P প্লাস আর N,
এই p প্লাস আর n এর মধ্যে একটা p প্লাস n জাংশন হয়েছে, এই ক্যাপাসিটেন্সটাও আসবে। দিস ক্যাপাসিটেন্স উইল অলসো কাম ফ্রম হিয়ার, ফ্রম p সাইড অর p চ্যানেল মস। তাহলে এই দুটো pn জাংশন, মানে এটাকে বলা হচ্ছে ড্রেন টু বডি, ড্রেন টু বডি ক্যাপাসিটেন্স, pn junction capacitance in general. এই junction and that junction capacitance will vary depending on this output voltage. এটা আসবে পিকচারে ফার্স্ট। সেকেন্ড কম্পোনেন্ট কি আসবে? সেকেন্ড কম্পোনেন্ট আসবে এ যাকে ড্রাইভ করছে না পরের স্টেজে, ধরো এ ইনভার্টার আরেকটা ইনভার্টারকে ড্রাইভ করছে, তো যদি এই আউটপুটটা পরের দুটো ইনপুটে যায় তাহলে কি হবে? তাদের গেট ক্যাপাসিটেন্সটা আসবে না। এই যে এদের আউটপুটটা ড্রাইভ করছে, ধরো আমি একটা ইনভার্টারকে বলছি আপাতত, ফ্যান আউট ধরছি না, আরো অনেক বেশি করতে পারে, সেটা আলাদা করবো। যাই হোক, আপাতত সিম্পল হতে ভাবি যে যদি এ পরের স্টেজকে ড্রাইভ করে আরেকটা ইনভার্টার, তাহলে কি হবে? এই আউটপুট নোডটা কানেক্টেড হচ্ছে কোথায়? এর গেটে, এর গেটে। তাহলে এই দুটো যে গেট ক্যাপাসিটেন্স সেটাও তো আসবে পিকচার, তাই তো? তাহলে দেখো এই গেট ক্যাপাসিটেন্সটা নেক্সট স্টেজ, এই স্টেজের হচ্ছে ড্রেন টু বডি আর ড্রেন টু সাবস্টেট হোয়াটএভার যাই বল, আর পরের স্টেজের গেট ক্যাপাসিটেন্স। ঠিক আছে? গেট ক্যাপাসিটেন্সের মধ্যে আবার দুটো পার্ট হয়, একটা হচ্ছে গেট টু সোর্স, গেট টু ড্রেন, সেগুলো তো আবার তার আবার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস আছে, তোমরা জানো, পুলক স্যার নিশ্চয়ই এগুলো পড়িয়েছেন ডিটেইলসে। তো গেট ক্যাপাসিটেন্স। আর একটা কি আসে? আর একটা হচ্ছে যে ওয়্যারিং, এই যে কানেক্ট করছো না এইখান থেকে এখানে, এই যে তো বেসিক্যালি মেটাল লাইন, তুমি মানে ওই ইয়ের রেসপেক্টে ভাবো, আমাদের ভিএলএসআই মানে সরি কি বলে চিপ ডিজাইনের রেসপেক্টে, বা বেটার টু সে চিপ ডিজাইন বলছি, ফেব্রিকেশনের রেসপেক্টে। তো ফেব্রিকেশনের রেসপেক্টে ভাবলে কি দেখবে যে তুমি এখান থেকে একটা মেটাল লাইন কানেক্ট হয়ে পরের স্টেজে কানেক্টেড গেটের সঙ্গে, ঠিক আছে? সো মেটাল লাইন উইল রান ওভার ইনসুলেটর, তো ডেফিনেটলি দ্যাট ইজ এ ক্যাপাসিটেন্স, তাই তো? তো সেই ক্যাপাসিটেন্সটা আসবে ওয়্যারিং, দিস ইজ কল্ড দ্য ওয়্যারিং ক্যাপাসিটেন্স। তো আমরা তিনটে কম্পোনেন্ট বেসিক্যালি অ্যাড হয়ে সিএল কনস্টিটিউট করে। এবার তুমি দেখতে পাচ্ছ এরা কিন্তু কেউ একটা জায়গায় লিমিটেড নয় বা সিচুয়েটেড নয়, এরা ডিস্ট্রিবিউটেড, বিভিন্ন, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে। সো অল দিস পার্টস ক্লাব টুগেদার, কম্বাইন টুগেদার ফর্ম সিএল, যেটা না আমি বললাম ওটা ডিস্ট্রিবিউটেড। ফিজিক্যালি এরকম একটা লাম্প কোনো কম্পোনেন্ট ওখানে নেই বসানো, এটা মাথায় রাখবে। যাই হোক, এনিওয়ে আমি এটা না, এটা আমি বলে রাখলাম আর একটা কারণ, এটা আমারও লাগবে অ্যাকচুয়ালি। এনিওয়ে, তো হ্যাঁ, এবারে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার নেক্সট স্টেজটা দরকার নেই, আমার একটা স্টেজই হবে, সেটা হচ্ছে হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার সিমস কনফিগারেশন। এই সিমস কনফিগারেশন একটা পয়েন্ট নোট করো যে the body of this p channel MOS is connected to this and the body of this n channel MOS is also connected to this. এটা বা এরকম ভাবে এখানে, ঠিক আছে? এটা কিন্তু শর্ট থাকে, এটা আর এটা বডিটা শর্ট থাকে। আমি যদি মোস্ট অফ দ্য কেসে যেটা হয় সেটা ধরি, তাহলে সেক্ষেত্রে যদি আমি এরকম একটা বাল্ক কনফিগারেশন নিই, এটা কিন্তু বাল্ক, ভালো করে বুঝবে, এটা কিন্তু বাল্ক মস, এটা কিন্তু এসওআই নয়, প্লিজ নোট ইট, দিস ইজ বাল্ক। তো বাল্ক মসফেটে বা বাল্ক টেকনোলজিতে আমি পিওএল প্রসেসের মাধ্যমে আমি সিমস ফর্ম করছি বা সিমস কে কনফিগার করছি, ঠিক আছে? তাহলে সিমস কে কনফিগার করছি, উইদিন দ্য পিওএল আই এম কনস্টিটিউটিং অর ফর্মিং n channel and within the n substrate I am forming p channel. But when I will take the contact, I have to basically short this is the lowest terminal or lowest potential possible, that is the ground, suppose VSS or ground. So I have to form a p plus small p plus region here, again the p plus region I have to form to get the contact of the body, and that these two will be shorted. Similarly I have to form, এখানে তোমরা এটা করা যাবে, হ্যাঁ করা যাচ্ছে, ফাইন, n plus. For this n substrate I am taking a contact n plus and these two are shorted or tied together and applied BD. Similarly you take, আমি এটা খুব ছোট করে, জায়গা নেই আমার ছোট করে দেখাচ্ছি, p plus and these two are shorted together or tied together, so this is p plus. This is for this p well contact. So this is basically the body of this n channel and this is basically again the body of this p channel. So this body and the source are tied and applied to the VDD, or VDD is applied to that,
and this again the source and the body is tied for the n channel, and the lowest possible potential of the ground is applied, ঠিক আছে, or connected to the ground, তাই তো বেসিক্যালি ব্যাপারটা তো এরকম, যেটা এখানে দেখানো নেই আমি দেখিয়ে দিলাম, এখানে একটা p প্লাস থাকবে, এখানে একটা n প্লাস থাকবে, হলো। এইবার মজাটা দেখো, ধরো এমন এমন যদি একটা সিচুয়েশন অ্যারাইজ করে, সাপোজ মনে করো আমার আউটপুটে নর্মাল অপারেশন হচ্ছিল, এবার সাডেনলি মনে করো আউটপুটে ডিউ টু সাম অ্যাপিয়ারেন্স অফ সাম নয়েজ, সাম স্পার্ক, সাম আনওয়ান্টেড সিগন্যাল, যে ল্যাঙ্গুয়েজে বলো, ঠিক আছে, সাডেনলি কি হলো, তোমার মনে করো এই যে পি প্লাস আর এন এখানে একটা জাংশন আছে না, এই জাংশনে সাপোজ ধরো পোটেনশিয়াল ডিফারেন্স, ধরো এটা তো পি প্লাস, এটা মনে করো the potential of this p plus becomes higher than the potential of n substrate by 0.7 volt, 0.7 volt, এটা সবটাই সিলিকন, মেড অফ সিলিকন, সো 0.7 volt or higher, তার মানে the difference between, মানে আউটপুটের ভোল্টেজটা এমন হলো নয় ডিউ টু নয়েজ or some kind of unwanted signal or any fluctuation or whatever, okay, or any kind of external radiation or whatever, such that the voltage difference between this p plus and n substrate becomes more than 0.7 volt forward bias, তাহলে কি হবে, p plus n junction, pn junction 0.7, এক্স্যাক্টলি কাট ইন ভোল্টেজ, তো 0.7 ভোল্ট তো সিলিকনের ক্ষেত্রে মোটামুটি আমাদের কাট ইন ভোল্টেজ আমরা ভাবতে পারি, তাই তো, তো পিএন জাংশন, তো ওই 0.7 ভোল্টকে যেই ক্রস করে যাবে তখন কি হবে, এখান থেকে ক্যারিয়ার ইনজেক্টেড হবে। এটা উল্টো দিকে হতে পারে, এটা এরকমও হতে পারে, মানে देयर আর মেনি পসিবিলিটিস, আমি এটা একটা পসিবিলিটি বললাম, আরেকটা পসিবিলিটি হতে পারে কি n প্লাস, এখানে দেখো এটা ভিডিডির সঙ্গে অ্যাপ্লাই, নাও সাপোজ এটা তো সাপ্লাই, না ইউ নো মাই সাপ্লাই ভোল্টেজ ক্যান অলসো ফ্লাকচুয়েট, আমার সাপ্লাই ভোল্টেজ ফ্লাকচুয়েট করতে পারে, সাপ্লাই ভোল্টেজ ফ্লাকচুয়েশন তো হয়, তো সাপ্লাই ভোল্টেজ, ইফ সাপ্লাই ভোল্টেজ ফ্লাকচুয়েটস ইন সাচ এ ওয়ে দ্যাট দিস এন, এই যে এন আর যে পি জাংশন আছে, এই জাংশনের যদি পোটেনশিয়াল ডিফারেন্স 0.7 এর নিচে চলে, মানে তখন যদি নেগেটিভ হয়ে যায়, কারণ এটা তোমাকে এটা ফরওয়ার্ড বাস হতে হবে, কিন্তু মাথায় রাখো এন প্লাস আছে তো এটা লো হতে হবে উইথ রেসপেক্ট টু দিস, যদি সামহাও এটা লো হয়ে যায় তাহলে এগেন এখান থেকে ইলেকট্রন ইনজেক্টেড হবে, ঠিক আছে, মানে মোদ্দা কথা হচ্ছে সাম ওয়ে অর বাই সাম মিনস or some external disturbance or perturbation, if the cut-in voltage of any PN junction become or PN junction goes in forward bias and cut-in voltage becomes more than 0.7 volt, then automatically the carriers will be injected from your P side to the N side or N side to the P side depending on the voltage. তো অ্যাকচুয়ালি দুদিকেই করবে, আপনি কথাটা ওইভাবে বলাটা ঠিক না, কারণ দুদিকে ইনজেক্টেড হবে না, ফরওয়ার্ড বায়াস দুদিকে ইনজেক্টেড হবে, তো এখান থেকে হবে এখান থেকে হবে, এনিওয়ে, তো লাইক দ্যাট। এবার আমি একটা কেস ধরি, তাহলে আমার অ্যানালিসিস করতে সুবিধা হবে, কারণ আমি যেটা বারবারই বলছি there may be multiple possible cases, but let's concentrate only one possible case. one possible case মানে যেটা আমি বললাম যে ভি আউটের একটা ফ্লাকচুয়েশনের জন্য ধরো এটা 0.7 ভোল্ট হায়ার হয়ে গেল দেন ভিডিডি, তাহলে আমার কি হবে, ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, তো আমার এখান থেকে হোল ইনজেক্টেড হবে। এবার হোল ইনজেক্টেড হয়ে যাবে কোথায়, হোলস will try to move towards lower potential, the lowest possible potential. The lowest possible potential কোথায় আছে, এই পুরো ইয়েতে সাবস্ট্রেট, এই দেখো, না সাবস্ট্রেট কেন, লোয়েস্ট পসিবল পোটেনশিয়াল, এই যে পি প্লাস ভিএসএস আর গ্রাউন্ড, এটাকে গ্রাউন্ড বলে দাও তাহলে তোমার সুবিধা হবে, ঠিক আছে, তো লোয়েস্ট পসিবল পোটেনশিয়াল এখানে, তাহলে এইখান থেকে হোলস ইনজেক্টেড হয়ে এই পিওএল এর মধ্যে দিয়ে, মানে এর কন্ট্যাক্টের মধ্যে দিয়ে ফ্লো করে চলে হলো। এখন গল্পটা হচ্ছে যদি এরকম ভাবে হোল ফ্লো করে তাহলে কি হবে, এখানে তো একটা আরেকটা কথা মাথায় রাখো, আমাদের ওয়েল পি ওয়েল অর এন সাবস্ট্রেট এর ডোপিং কনসেন্ট্রেশন কিন্তু কম, কারণ আমাদের ফর এ রিলায়েবল পারফরমেন্স অর অপটিমাইজ পারফরমেন্স
I cannot make the doping of this well or the substrate much higher. কেন? আমি যদি ডোপিং কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই ওয়েলের বা সাবস্ট্রেটে, তাহলে কি হবে? আমার থ্রেশহোল্ড ভোল্টেজ বেড়ে যাবে, মসফেট সহজে অন হবে না। I need more voltage to apply to make the device on, much more voltage. তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা। সেকেন্ড পয়েন্টে যদি ডোপিং কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও এই পি ওয়েল বা এন সাবস্ট্রেটের, তাহলে প্রবলেমটা কোথায় হবে? যখন চ্যানেল ফর্ম হবে তখন হাই ডোপ্যান কনসেন্ট্রেশনের জন্য আমাদের কি হয়? কি স্ক্যাটারিং হয়? ডোপিং কনসেন্ট্রেশন বাড়ালে কি স্ক্যাটারিং বাড়ে? কোন ধরনের স্ক্যাটারিং বাড়ে? there are two types of scattering আমরা মেইনলি বলি না উইথ টেম্পারেচার ভ্যারিয়েশন। একটা থাকে হচ্ছে ইম্পিউরিটি স্ক্যাটারিং বা আয়নাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং, একটা থাকে হচ্ছে ল্যাটিস স্ক্যাটারিং। তো মনে আছে সে পড়েছিলে মোবিলিটির ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। তো যদি আমি ডোপিং কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই, if I increase the doping concentration, the resistance will decrease. Resistance of the P well or the N substrate will decrease. That is fine. But if I increase the doping concentration, the first problem is the threshold voltage will increase. So the device will not on easily. First point. Second point is if I increase the doping, then automatically in the channel region the dopant concentration increase, and whenever the channel will form and the carriers will try to flow, they will encounter more key scattering. What kind of scattering? Ionized impurity. Ionized impurity. Exactly. Ionized impurity. Ionized impurity scattering যদি হয় তাহলে কি হবে? মোবিলিটি ডিগ্রেড করে যাবে, তাই তো? তার মানে more is the doping, more is the ionized impurity scattering and less is the mobility. তাহলে কি হলো? তোমার পারফরম্যান্স তো ডিগ্রেড করে গেল, পড়ে গেল, ফল করে গেল, তাই তো সার্কিটে। তো তুমি সেটা নিশ্চয়ই চাও না। দিস ইজ আনওয়ান্টেড। সো ইউ ক্যানট মেক দ্য ডোপিং ভেরি হাই, you cannot make it very high for the P well as well as for the N substrate. বুঝতে পেরেছো কথাটা? এনিওয়ে, তার মানে দেখা যাচ্ছে, তার মানে মোটা কথা, what is the bottom line? Bottom line is that the resistance offered by this well as well as for the substrate is very high. So whenever the hole will flow, it will basically কি হবে? যে একটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি হোল এদিকে ফ্লো করে, কারেন্টটা সেদিকে ফ্লো করে, তাই তো? তো হোল বা কারেন্ট ভাবো, কারেন্ট ফ্লো করছে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। যখন ফ্লো করছে এখানে রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্সে কি হবে? ড্রপ আইআর, ঠিক আছে? আর হায়ার ইজ দ্য আর, হায়ার ইজ দ্য ভি। তো ভি এই যে পোটেনশিয়াল ড্রপ হলে যদি এরকম হয়, সাপোজ মনে করো এই যে এন প্লাস, হ্যাঁ, আর এখানে যে পি, এদের মাঝখানের পোটেনশিয়াল ডিফারেন্স যদি সেই 0.7 এর নিচে চলে যায়, মানে এটা ধরো মানে আমি এন প্লাস এর রেসপেক্টে যদি বলি যে যদি নিচে চলে যায়, তার মানে এদিকে হায়ার পোটেনশিয়াল এদিকে লোয়ার পোটেনশিয়াল, মানে এইভাবে তো ফ্লো করছে, তাহলে এদিকে হায়ার এদিকে কম্পারেটিভলি লোয়ার, আবার এদিকে হায়ার এদিকে কম্পারেটিভলি লোয়ার, এইভাবে তো হবে। সো ইটস দ্য লোয়েস্ট পসিবল পোটেনশিয়াল। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে সবচেয়ে কম আছে, ধরো এটা গ্রাউন্ড জিরো, এবার এর রেসপেক্টে যদি এখানে পোটেনশিয়ালটা হায়ার হয়, তার মানে এ ফরওয়ার্ড বায়াসে চলে গেল, এই এন প্লাস পি জাংশন ফরওয়ার্ড বায়াসে শুধু গেল তাই নয়, এর কাটিং ভোল্টেজটাও 0.7 কে ক্রস করে গেল। যেই ক্রস করে গেল তখন এখান থেকে কি হবে? এন প্লাস থেকে ইলেকট্রনস উইল বি ইনজেক্টেড, ঠিক আছে? এই ইলেকট্রনগুলো কোথায় যাবে? ইলেকট্রনগুলো কোথায় যাবে? This electron highest potential, very good, highest potential দেখো এখানে এই যে n plus, so these electrons will flow through this এই path n plus, কালেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? এবারে সেম একই লজিক, একই আর্গুমেন্ট, if the because the doping concentration of the substrate is very low or comparatively lower, then automatically the resistance offered by the n substrate is very high. So whenever these electrons will flow through this region, there will be a significant voltage drop, and that voltage drop will make this P plus N junction again forward bias. এদিকে যখন ইলেকট্রন ফ্লো করবে তখন খেয়াল রাখবে এদিকে লো হাইয়েস্ট পোটেনশিয়াল, এদিকে লোয়েস্ট পোটেনশিয়াল, কারণ কারেন্টের উল্টো দিকে ফ্লো করবে, ঠিক আছে? So this P plus N junction will be again forward bias, and then there will be injection of holes from this P region, and that will move and will be collected here. Then again the same thing will happen. So this is a kind of repetitive, a positive feedback like incident, বুঝতে পারলে? এবং it will basically goes on. Now এই অবস্থায় at this situation, even if you withdraw
withdraw this very reason or the very cause for which this incident starts or trigger. If you withdraw this, if you cut it, shut it off, then also these things will continue. That is why it is called the last term. That is why it is called the last term. It will continue. Regenerative, সেই তোমরা পড়েছিলে না সার্কিটে পজিটিভ ফিডব্যাক, রিজেনারেটিভ কনসেপ্ট। এটা মানে ও নিজেকেই নিজে মানে একবার যদি ট্রিগার, বা এটা তোমার ওই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসে আছে অনেক ক্ষেত্রে, যে তোমার যদি ট্রিগার হয়ে যায় কোনো একটা ইনসিডেন্ট, ধরো কোনো একটা ইয়ে, তো ট্রিগার হয়ে গেলে ইভেন দো ইফ ইউ উইথড্র দ্য ভেরি কজ, দেন অলসো দ্য প্রসেস উইল কন্টিনিউ। এখানেও ঠিক তাই, ওটাকে বলে ল্যাচ আপ হওয়া। এটা হচ্ছে এটা সিমস এর ল্যাচ আপ হচ্ছে। এই ল্যাচ আপটা হচ্ছে বিকজ দিস সিমস ইজ কনফিগার্ড with using bulk technology, not SOI, ঠিক আছে, বাল্ক টেকনোলজি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এই প্রসেসে কি রিকম্বিনেশন হওয়ারও চান্স আছে? হ্যাঁ হতেই পারে, কম্বিনেশন হতেই পারে। কেন এটা আমি এবার আসছি, আমি আরেকটু ডিটেলসে আসছি। মানে জিনিসটা মোটামুটি বুঝলে তো যে কি হচ্ছে, কেন জিনিসটা রিজেনে মানে রিপিট করছে পজিটিভ ফিডব্যাকের মতো। একে অন্যকে একবার ট্রিগার হয়ে গেলে একে অন্যকে বেসিক্যালি হেল্প করছে, অ্যাসিস্ট করছে, এবং পুরো প্রসেসটা কন্টিনিউ হতে থাকছে। এইবারে তুমি যেটা বলছো রিকম্বিনেশন হতে পারে কিনা, সেটা পসিবল। কারণ কেন বলছি এবার দেখো, এবারে তুমি এর ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলটা লক্ষ্য করো। মানে এখানে যেন মনে হচ্ছে দুটো বিজেটি ইন্টারনালি কিন্তু, though we have tried to form MOSFETs, two MOSFETs, but what is going to happen due to this peculiar case or the situation, two BJTs are basically formed and connected in a very peculiar manner. দুটো এটাকে বলা হচ্ছে প্যারাসাইটিক বিজেটিস আর ফর্ম। কি কি? একটা এনপিএন একটা পিএনপি। কোনটা এনপিএন কোনটা পিএনপি দেখো, এখানে যেমন মনে করো এটা হচ্ছে এনপিএন, এই যে ভিএসএস এনপিএন একটা আমরা এখানে একটা ধরো কানেক্টেড টু ভিএসএস। সো ফ্রম দ্য ভিডিডি টু ভিএসএস দ্যাট আর বেসিক্যালি টু বিজেটি, একটা এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। ওকে, এবার এনপিএন ভালো করে বুঝবে, এনপিএন এই হচ্ছে এন, এই হচ্ছে পি, এই হচ্ছে এন, এই হচ্ছে এন, এই হচ্ছে পি, এই হচ্ছে এন। তার মানে এনপিএন এর এটা হচ্ছে ধরো এমিটার, এটা পি ওয়েলটা হচ্ছে বেস, আর এই এন সাবস্ট্রেটটা হচ্ছে ধরো কালেক্টর। ঠিক আছে, সিমিলারলি আরেকটা হচ্ছে দেখো পিএনপি। পিএনপি হচ্ছে এটা পিএনপি, এখানে এই পি প্লাসটা হচ্ছে যেটা কানেক্টেড টু ভিডিডি, এটা হচ্ছে এমিটার, এই এনটা হচ্ছে বেস, আর এই পিওয়েল হচ্ছে তোমার, বা পিওয়েল এন্ড কন্টাক্ট অফকোর্স এরই এক্সটেনশন। তো এটা, তো এটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, এই দেখো টি1, দিস ইজ টি1, দিস ইজ টি2। আর কি, এই যে রেজিস্ট্যান্স বলছিলাম যে ড্রপ হবে একটা, the resistance, one resistance will be offered by the fuel, another resistance will be offered by the n substrate. তাহলে n substrate এর জন্য একটা রেজিস্ট্যান্স দেখো rs বলেছি, n substrate, আর একটা হচ্ছে rp, s stands for substrate, আর rp, p stands for well, তো fuel এর জন্য একটা রেজিস্ট্যান্স হচ্ছে rp। ঠিক এইরকম একটা peculiar সার্কিট কনফিগারেশন এখানে কি বলবো ম্যানিফেস্টেড হচ্ছে বা ক্রিয়েটেড হচ্ছে। এটা কিন্তু আনডিজায়ার্ড, সবটাই প্যারাসাইটিক, এটা আমি চাইনি, এটা ইন্টারনালি হচ্ছে, এবং ইন্টারনালি হওয়ার ফলে ভিডিডি টু ভিএসএস শর্ট হয়ে গেছে ইন দিস ওয়ে, এইভাবে, ডিউ টু দ্য অ্যাকশন অফ বিজেটি অ্যাকশন। বিজেটি অ্যাকশনের মাধ্যমে শর্ট হয়েছে, নট ডাইরেক্টলি, বাট বিজেটি অ্যাকশন। And what is going to happen, that if one BJT starts operating, it will basically trigger the other BJT, and this in turn will again help it to persist its operation, and again it will help it to persist it or continue its operation, and the things will go on even though you withdraw or remove the very cause for which it is triggered first. ঠিক আছে, এবারে এই যে কথাটা আমি বারবার বলছি যে একটা হচ্ছে ধরো পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। একটা জিনিস লক্ষ্য করো যে পিএনপির ক্ষেত্রে, ইন কেস অফ দ্য পিএনপি মস, or sorry মস বলছি, I'm sorry, বিজেটি, in case of the PNP BJT, this P is the collector, and in case of NPN BJT, this P is the base. তাই তো, তার মানে কি ব্যাপারটা কি বলতে, সার্কিট কনফিগারেশন লক্ষ্য করো, ওই জন্য this collector is connected to the base, it is shorted. The collector, that means the n substrate, is basically base of this transistor. And similarly উল্টো দিকে ভাবো, যে আমি যদি এখান থেকে ধরি
ধরো n প্লাস পি এন এর যে কালেক্টর n প্লাস পি এন এর যে কালেক্টর দ্যাট ইজ n সাবস্ট্রেট, যেটা অ্যাকচুয়ালি এখানে যেটা বললাম সেটা হচ্ছে পি প্লাস এন পি এর বেস, এই যেটা দেখালাম, বা উল্টো দিক থেকে পি প্লাস এন পি এর যে কালেক্টর সেটা হচ্ছে n প্লাস পি এন এর বেস, এই এখানে সেটা। So the base of this transistor T2 is shorted or connected to the collector of T1, and similarly the base of T1 is also connected or shorted to the collector of the T2. বোঝা গেল? এই হচ্ছে তার সার্কিট কনফিগারেশন। ওকে, তো এইবারে তুমি যেটা বলছো যে যখন এবার মনে করো এটা যদি বেস হয় তাহলে কি হয়, তো এমিটার থেকে ইনজেক্টেড হয়ে, যখন এমিটার থেকে ইনজেক্টেড হয়ে বেস দিয়ে যাচ্ছে, তো বেসে তো রিকম্বিনেশন হবেই, তাই না? বেসে তো রিকম্বিনেশন হবেই, তো সেটা তো অস্বাভাবিক কিছু না, পসিবল, বিজেপি তো হয়, তো দ্যাট ইজ দ্য পসিবিলিটি। ঠিক আছে, একটা হতে পারে তুমি যদি এই রিজিয়ন গুলোকে অনেক লম্বা মানে চওড়া করে দাও, অনেক বড় করে দাও, এক্সটেন্ডেড করে দাও, তাহলে রিকম্বাইন হয়ে গিয়ে হয়তো সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যারিয়ার্স রিচ করবে না কালেক্টর, দ্যাট ইজ পসিবল। কিন্তু তাতে একটা মেজর ড্রব্যাক কি, তোমাকে যদি এই ডিস্টেন্স গুলো অনেক বাড়াতে হয়, সাফিসিয়েন্ট লঙ্গার করতে হয়, তাহলে তো তুমি কি কোন দিকটা তুমি হারাবে, কোন দিকটা লুজ করবে? কম্প্যাক্টনেস, প্যাকিং ডেনসিটি। ঠিক আছে, তুমি তো এত বড় বড় ট্রানজিস্টর বানাতে পারো না যেখানে তোমার একটা ওয়েল হবে বিশাল বড়, সাবস্ট্রেট হবে বিশাল বড়, তাহলে একটা মসফেট বানালে তার অনেক পরে গিয়ে আরেকটা মসফেট মানে একটা সিমস বানাতে হবে বা অন্য ডিভাইস বানাতে হবে, এটা পসিবল নয়। তো ডেফিনেটলি সেক্ষেত্রে এই পসিবিলিটিটা অ্যারাইজ করে, আমি বলছি না এটা হবেই, বাট দিস ইজ এ পসিবিলিটি, দিস ইজ এ পসিবিলিটি। এটা অনেক ভাবে হতে পারে। একটা রেডিয়েশন হলো হাই এনার্জেটিক রেডিয়েশন, সেই রেডিয়েশনের জন্য এখানে কিছু ক্যারিয়ার জেনারেট হয়ে গেল, ইলেকট্রন হোল পেয়ার, এবার হিউজ নাম্বার, লার্জ নাম্বার জেনারেট হলো, সেই ইলেকট্রন পার্টিকুলার একটা হোলস ফ্লো করলো বা ইলেকট্রন ফ্লো করলো, এগেইন দ্যাট ক্যান ট্রিগার দিস থিং। তো সেই জন্যই দেখো, মনে পড়ছে তোমাদের যখন সিলিকন অন স্যাফায়ার আমি বলেছিলাম, স্যাফায়ারের একটা মেজর পোর্শন বেসিক্যালি made up of Al2O3, very high band gap insulator or material। যার ফলে কি হচ্ছে, ব্যান্ড গ্যাপ খুব বেশি হওয়ার জন্য ওখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশনের পসিবিলিটি অনেক কমে যায়। সেই জন্য এই ধরনের রেডিয়েশন হার্ড, যেখানে হাই এনার্জেটিক বা হাই এনার্জেটিক পার্টিকেল বা রেডিয়েশন থাকে, সেই সব জায়গায় তুমি ওই স্যাফায়ার, সিলিকন অন স্যাফায়ার এসওএস ইউজ করতে পারো, মানে ইউজ করা হয় রাদার। ঠিক আছে, আর ইভেন সিলিকন অন ইনসুলেটরের ক্ষেত্রেও যেহেতু আমার মাঝখানে একটা ইনসুলেটর থাকছে, তো বেসিক্যালি এই যে পাথটা না, এই যে পাথটা ক্যারিয়ার গুলো পাচ্ছে ফ্লো করার জন্য এবং এই পোটেনশিয়াল ড্রপ ক্রিয়েট করছে, হ্যাঁ, বা বিজেটি অ্যাকশনকে ট্রিগার করছে, এই পাথটাকে তুমি বেসিক্যালি কি করো বলতো, ব্লক করে দাও, কেটে দাও। বাই ইন্ট্রোডিউসিং দ্য ব্যারিয়ার অক্সাইড simply for the SOI, simple SOI, তো বেসিক্যালি ইউ ব্লক দিস পাথ, এই পাথটাকে কেটে দিচ্ছ, ব্লক করে, অবস্ট্রাক্ট করে দিচ্ছ ফর দ্য ক্যারিয়ার্স টু ফ্লো, এটা নিচে ইনসুলেটর আছে। ঠিক আছে, সো SOI ইজ বেসিক্যালি an extreme or very sophisticated বলতে পারো কি বলবো রেমেডি or remedial measure or technology। কিন্তু তার আগে যখন SOI আসেনি তখন ওই ল্যাচআপ প্রবলেম তো ছিল, বাল্ক টেকনোলজি তো অনেক পুরনো, তো বাল্কে ল্যাচআপ, আমি আবারও বলছি দিস ইজ আ পসিবিলিটি, দিস মে অ্যারাইজ, মে নট অ্যারাইজ, বাট there may be multiple possible ways by which it can arise। এবার যদি ল্যাচআপটা হয়ে যায় তখন তার জন্য সলিউশন হিসাবে কিছু পাস্ট ইনিশিয়ালি লোকজন কিছু প্রসিডিউর অ্যাপ্লাই করেছিল, সেটা কি বলতো, এই যে তুমি যে রিকম্বিনেশনের কথাটা বললেন, ওই রিকম্বিনেশনের জায়গাটা আমি এবার আসছি, যেটা তুমি বলছো যে রিকম্বিনেশন যদি হয়ে যায় তাহলে তো আমার এই অসুবিধাটা কমে যায়। এবার সেটাই আমি আসছি, সেটা হচ্ছে ব্রুট ফোর্স মেথড, মানে ডেলিভারেটলি ইউ ইন্ট্রোডিউস সাম কাইন্ড অফ মেটেরিয়াল, আনওয়ান্টেড অবভিয়াসলি, এগুলো ডেলিভারেটলি তুমি ইন্ট্রোডিউস করছো, যেমন প্লাটিনাম ডোপ করছো সিলিকন, তো প্লাটিনাম দিয়ে যদি বা গোল্ড দিয়ে যদি তুমি ডোপ করো বিভিন্ন স্থানে ডেলিভারি, এগুলো হচ্ছে পাস্ট মেথড, ইনিশিয়ালি পিপল দে ইউজড ইট। অথবা নিউট্রন দিয়ে হিট করা হতো, নিউট্রন, তাতে করে কি করা হতো, কিছু ডিফেক্টস ক্রিয়েট করা হতো,
ডেলিবারেটলি এই বাল্ক রিজিয়নগুলো, ঠিক আছে। প্লাটিনাম বা গোল্ড দিয়ে ডোপ হতে পারে, আর হতে পারে নিউট্রন দিয়ে ডোপ করে এই সরি হিট করে হাই এনার্জেটিক ডিফেক্টস ক্রিয়েট করে। এবার তুই বলবে স্যার তাতে সুবিধা কি? সুবিধা হচ্ছে এই যে তোমাদের বন্ধু যে কথাটা বললো এটা কি হলো, ও যাই হোক, রিকম্বিনেশন। দেখো সেই জিনিসটা হবে কি, জিনিসটা আমি বলি, তোমরা জানো যে ব্যান্ড গ্যাপ তো ইসি ইভি, এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। এবার ব্যান্ড গ্যাপকে আমরা অলরেডি আরেকটা নাম কি আছে, ফরবিডেন গ্যাপ। মানে there should not be any energy state within this gap, but if you dope, যেমন বললাম say for example silicon, if you dope silicon with platinum, gold, or যেটা বললাম irradiation করো নিউট্রন, তাহলে কি হয় জেনারেলি মিড গ্যাপে এই এনার্জি লেভেল ক্রিয়েট হয়। মিড গ্যাপ এখানে এখানে এরকম ক্লোজ, ডিপেন্ড করছে কি দিয়ে করছো, ঠিক আছে। এই এনার্জি লেভেলটা ক্রিয়েট হওয়ার ফলে কি হবে, the recombination process will be the generation and of course recombination, this process will be কি কি হবে, ট্র্যাপ লেভেল যদি থাকে ব্যান্ড গ্যাপের মাঝখানে, তাহলে কি হবে, জেনারেশন রিকম্বিনেশন প্রসেসটা কি হয়, আবার সাইন। আমি এখান থেকে এখানে জাম্প করব বা এখান থেকে এখানে জাম্প করব, মাঝখানে যদি আমার একটা লেভেল ইন্ট্রোডিউসড হয়ে যায় তাহলে আমার হপিং মাধ্যমে আসবো তো, তাহলে আমার ব্যাপারটা ইজি হবে তো, রিকম্বিনেশন প্রসেসটা আরো ইজি হয়ে যাবে, ফ্যাসিলিটেটেড হবে তো, তাই তো। তার মানে ইন্টারমিডিয়েট যদি আমি একটা মিড গ্যাপ যদি ট্র্যাপ বা এরকম কিছু ইন্ট্রোডিউস করতে পারি, দ্যাট উইল অ্যাকচুয়ালি এড দ্য প্রসেস অফ রিকম্বিনেশন। আমরা তো চাইছি যে রিকম্বাইন করে যা, যদি রিকম্বাইন যত ভালো করবে তত বেটার, তাহলে তারা আর পৌঁছতে পারবে না, রিচ করতে পারবে না, and obviously emitters, the carrier, the number of carriers will be emitted from the emitters cannot reach up to the collector in sufficient amount. In between or in the midway they will recombine, most of them will recombine, সেটা তো আমি চাইছি। তো রিকম্বিনেশন প্রসেস বেসিক্যালি কি হবে, ফ্যাসিলিটেট, ইনক্রিজ করবে। রিকম্বিনেশন রেট বাড়বে, রিকম্বিনেশন রেট বাড়লে অটোমেটিক্যালি তোমার কালেক্টর কারেন্ট কমে যাবে এবং তোমার এই যে ড্রপটা, এই যে হয়ে গেল, হ্যাঁ এই যে ড্রপটা, এই যে কালেক্টরকে ধরো তুমি এখান থেকে কালেক্টর, তো কালেক্টর কারেন্ট যদি তোমার কমে যায় অটোমেটিক্যালি ড্রপ কমে যাবে। যদি এখানে ড্রপটা কমে যায়, তুমি সার্কিট রেসপেক্টিভ ভাবো না, সার্কিট মডেলেই ভাবো, এখান থেকে একটা কারেন্ট ফ্লো করছে, এই যদি এখানে রেজিস্ট্যান্স আছে, এই কারেন্টটা যদি কমে যায় তো অটোমেটিক্যালি এই বেস টু এমিটার ভোল্টেজ যে ডিফারেন্স কমে যায়। সিমিলারলি এখান থেকে ধরো একটা কারেন্ট ফ্লো করছে, এই কারেন্টটা যদি কমে যায় অটোমেটিক্যালি এই যে বেস টু এমিটার ভোল্টেজ 0.7 ভোল্টের ড্রপ কমে যাবে, তারপরে এই ট্রানজিস্টরটা অন হবে না। That is the point. This transistor will not on, will not become on, or will not go to the on state, যেভাবেই বলো, ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে কনসেপ্ট। এটা ছিল ওল্ড প্রসেস। ওল্ড দুটো প্রসেস বললাম, একটা হচ্ছে নিউট্রন দিয়ে হাই এনার্জেটিক নিউট্রন দিয়ে ইরাডিয়েট করা করে কিছু ক্রিয়েট ডিফেক্ট, এবং সেটা ডিফেক্ট হলেও হবে, ডিফেক্ট হলেও ওই ইন্টারমিডিয়েট স্টেপ মানে এনার্জি লেভেল তৈরি হয় উইদিন দ্য ফরবিডেন গ্যাপ। আবার প্লাটিনাম বা গোল্ড দিয়ে ডোপ করলেও হবে সিলিকনের জন্য, কিন্তু বারবার বলছি বি ভেরি কেয়ারফুল, হোয়াট এভার উই আর ডিসকাসিং এভরিথিং ইজ অ্যাপ্লিকেবল ফর সিলিকন। যদি সিলিকনের থেকে অন্য ম্যাটেরিয়াল হয় তাহলে এই ফেনোমেননটা হবে, কিন্তু হয়তো সেক্ষেত্রে অন্য কিছু দিয়ে ডোপ করতে হবে, ঠিক আছে। যাই হোক, এনিওয়ে এটা গেল, এটা হচ্ছে ওল্ড প্রসেস। আর নিউ প্রসেস যেটা, নিউ প্রসেসটা কি, আমি এসওআই কিন্তু এটা এক্সট্রিম সলিউশন, আমি তোমাদের এসওআইটা অলরেডি বলে দিয়েছি, এটা হচ্ছে একদম ল্যাচআপ ফ্রি। এসওআই আমি আগের দিন তোমাদের বলছিলাম ইটস মাচ মোর ইমিউন টু দ্য আয়োনাইজিং রেডিয়েশন, ইট ইজ ল্যাচআপ ফ্রি। তো ল্যাচআপ ফ্রি মানে দেখো অ্যাকচুয়ালি এখানে তোমরা তো পাওয়ার ইলেকট্রনিক্স পড়েছো, তোমাদের তো পড়ানো হয়েছে, কোর্সে আছে। পিএনপিএন যে থাইরিস্টটা, যেটা আমি বলতে চাইছিলাম যে ট্রিগার, ওয়ান্স ইট ইজ ট্রিগার, যে পিএনপিএন থাইরিস্টার ফ্রম ভিডিটি টু গ্রাউন্ড, দেখো
ওই আমি যদি ওই ইয়েটা এখানে এটা মুছে দিলাম, এটা যদি আমি দেখি এখানকার পি প্লাস আর এখানকার এন প্লাস, দেখো পি এখান থেকে যদি দেখো মানে এখান থেকে পি বা এটাও নিতে পারো বা এরকম ভাবে নিতে পারো, ধরো এন প্লাস পি এন পি, এরকম ভাবে তুমি বলতে পারো থাইরিস্টার অ্যাকশন। ঠিক আছে, পি প্লাস মানে পি প্লাস আর কি, পি পি মানে পি প্লাস এন পি এন প্লাস, এরকম একটা পি এন টাইপ একটা হচ্ছে না, মেইনলি এটাই তো গন্ডগোলটা করছে। ঠিক আছে, তো এইরকম একটা থাইরিস্টার টাইপ কি বলবো ফ্রম ভিডিডি টু গ্রাউন্ড আর ভিএসএস, এরকম ধরনের একটা অ্যাকশন, থাইরিস্টার টাইপ অ্যাকশন তোমার এখানে ক্রিয়েট হচ্ছে because of this high resistance offered by this PUL and N substrate. তাই তো? Now if I can cut down the resistance, এবারে আমি এটা বলছি মডার্ন মেথডে কি করা হলো বা কম্পারেটিভলি নিউয়ার মেথড কি করা হলো, যদি আমি এই রেজিস্ট্যান্স গুলোকে একটু কমিয়ে দিতে পারি তাহলেই তো আমার এই ড্রপটা কমে যাবে, মানে V equals to IR. So I যাই থাকুক না কেন, if I reduce the R, this R, then automatically whatever the current will flow, মানে even if the same current will flow, then voltage drop will be reduced, which cannot make this device or this device on. ঠিক আছে, তো সেটা করতে গেলে কি করা যেতে পারে, তুমি বলতে পারো স্যার আমি যদি ডোপিংটা বাড়িয়ে দিই তাই তোমার মিটে যায়, কিন্তু দেখো ডোপিং বাড়ালে ওই যে বললাম, তুমি যদি পিওএল এর ডোপিং বাড়াও বা এন সাবস্ট্রেটের ডোপিং বাড়াও বা এন সাবস্ট্রেটের ডোপিং বাড়ালে পিওএল এর ডোপিং আরো বাড়াতে হবে, because that is related. তো যাই হোক, তুমি যদি NOL এর ডোপিংও বাড়াও, then threshold voltage of this MOSFET will increase as well as the mobility will degrade due to the ionized impurity scattering. তাহলে পারফরম্যান্স ডিগ্রেড করে যাচ্ছে, তাই তো? তাহলে আমি তো মানে উই আর এট এ ডিলেমা or conflicting requirement. One requirement is indicating that your doping should be higher. Another requirement is indicating or pointing that your doping should be lower. In terms of the performance, okay, it is the doping should be lower. But in terms of this parasitic action, parasitic BJT, or better to say in general, if I say it's a PNP thyristor like action, then obviously your doping should be higher. It's the two conflicting requirement. Okay, so PN এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এইটাকে আমি তাহলে কিভাবে এটাকে মানে অ্যাড্রেস করতে পারি ইস্যুটা। একটা কাজ করা যেতে পারে, ইনস্টেড অফ ইনক্রিজিং দ্য ডোপিং ফর দ্য মানে ফর দ্য হোল রিজিয়ন, ইফ আই ক্যান সিলেক্টিভলি ইনক্রিজ, মানে এখন মডার্ন ডেতে আমাদের কাছে কি আছে, একটা খুব পাওয়ারফুল অস্ত্র কি ডোপ্যান্ট ইন্ট্রোডিউস করার একটা পাওয়ারফুল অস্ত্র কি, যেটা আগে ছিল না ইনিশিয়ালি। সেই জন্য ব্রুট ফোর্স মেথড আমরা ইউজ করেছি, প্লাটিনাম বা গোল্ড ডোপ করেছি বা নিউট্রন দিয়ে ইরাডিয়েট করছি, কিন্তু এখনকার দিনে আমার কাছে পাওয়ারফুল একটা অস্ত্র আছে, কি প্রসেস স্টেপ টু ইন্ট্রোডিউস ডোপিং বাই মাই চয়েস। আমি যেখানে চাইবো যতটা চাইবো আমি ডোপ করতে পারি। এটা কি ডোপ্যান্ট ইন্ট্রোডিউস করার ion implantation. So by ion implantation process, I can judiciously dope this portion of the fuel. আমি তো করতে পারি, তো পসিবল তো যে আমি বিলো ফ্রম দ্য সারফেস আই ক্যান ডোপ সিলেক্টিভলি। তাহলে আমি যদি পিওএল এর এই পোর্শনটাকে ধরো সাপোজ আমি যদি একটু হাই ডোপ করে দিই, আর এন সাবস্ট্রেটের ধরো মোটামুটি এরকম জায়গাটাকে আমি একটু হাইলি ডোপ করে দিই বা সিলেক্টিভলি এরকম এই পোর্শনটা, তাহলে কি হবে, অটোমেটিক্যালি আমার রেজিস্ট্যান্স কাট ডাউন হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, তো এটা একটা পসিবিলিটি আছে। আর একটা পসিবিলিটি হতে পারে এরকম, ধরো আমি দুটোকে কম্বাইন করবো লাস্টে, আমি বলছি আর একটা পসিবিলিটি, একটা মেজার হতে পারে এরকম যে ধরো লেট মি স্টার্ট উইথ এ এখানে আমি একটা ব্রেক করছি কারণ এটা অনেকটা হায়ার, অনেকটা থিকার সাবস্ট্রেট, P plus or N plus substrate, highly doped, very highly doped, offering very low resistance, এটা ব্রেকিং আছে, আমার এই থিকনেসটা কিন্তু অনেক হাই,
এর উপরে আমি এপিট্যাক্সি করি। এটা হচ্ছে এপিট্যাক্সিয়াল যে আমার গ্রোথ হয় সেটা এপিলেয়ার। এবারে একটা মাথায় রাখবে, এই এপিট্যাক্সি তুমি যখন করছো এটা কিন্তু যে কোনো এপিট্যাক্সি যে সাবস্ট্রেট আমরা পাই সেটা কিন্তু কস্টলি হয় বাল্কের থেকে, ঠিক আছে? তো এখানে এপিট্যাক্সিয়াল প্রসেসটা একটু কস্টলি, যদিও এটা হোমো এপিট্যাক্সি। এনিওয়ে, এইবারে যদি আমি এর মধ্যে ধরো একটা ধরো এটা ধরো সে ফর এক্সাম্পল যেটা আমি একটু আগে দেখালাম, যে এটা যদি মনে করো এরকম হয়, একটা পিউএল করলাম, এটা পিউএল, আর এটা হচ্ছে মনে করো এন এন টাইপ, এন টাইপ, ঠিক আছে? এটা এন টাইপ, এটা পিউএল। এবার আমার এখানকার যে পি রিজিয়ানটা, পি প্লাস রিজিয়ান, এই পি প্লাস রিজিয়ানটাকে আমি যদি একদম ডাইরেক্টলি ধরো, মানে মোটামুটি বড় করে আসি, ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে আছে। ধরো প্রথমে আগে সাবস্ট্রেট দেখি, এই ব্রেকিং সাইনটা কিন্তু তোমাকে দিতে হবে, এটা মাথায় রেখো। কারণ এই ব্রেকিং সাইনটা হচ্ছে তোমার এখানে ইম্পর্টেন্ট, কারণ কি সাবস্ট্রেটের থিকনেস এর, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এর উপরে আমরা এপিট্যাক্সি করব। তো এর উপরে যখন আমরা এপিট্যাক্সি করব, এবারে সেটা তোমার মেইনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে ধরো এই রিজিয়নটাকে আমি যেটা বললাম, আমি পি প্লাসও করতে পারি, এন প্লাসও করতে পারি, এটা ডিপেন্ড করছে এন প্লাস। এটা হচ্ছে আমার এখানে সাবস্ট্রেট, রাইট? এর উপরে আমি এপিট্যাক্সি করছি, এটা হচ্ছে আমার এপিট্যাক্সি। এই এপিট্যাক্সির থিকনেস কিন্তু এর থেকে অনেক কম, এটা মাথায় রাখবে। এই জন্য বারবার আমি বলছি এই জায়গাটা হাইলাইট করার চেষ্টা করছি, ঠিক আছে? এই ছবিটা দেখে কিন্তু তোমরা মানে ডোন্ট গেট মানে মিসলেড বাই দিস ফিগার। বারবারই বলছি এখানে কিন্তু ব্রেকিং আছে, ব্রেকিং সাইন। এনিওয়ে, এবার ধরো এটা এন টাইপ সাবস্ট্রেট বা এন টাইপ সাবস্ট্রেট, আর এইখানে মনে করো পিউএল, সরি এন টাইপ সাবস্ট্রেট নয়, এটা সাবস্ট্রেট বলা যাবে না তখন, সরি, সাবস্ট্রেট এটা হচ্ছে এপিলেয়ার, এন টাইপ এপিলেয়ার, ঠিক আছে? এন টাইপ এপিলেয়ার, সে কারণে এটা এপিট্যাক্সি, ঠিক আছে? এটা সাবস্ট্রেট তখন বলা যাবে না, সাবস্ট্রেট তখন আমার এটা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এবার যেটা বলতে চাইছি যে এনওএল এর মধ্যে আমি তো এখানে সরি পিওএল এর মধ্যে আমি এখানে এন প্লাস করলাম, এটা হলো। মানে এই যে এন এপিলেয়ারের মধ্যে অলরেডি যে আমার যে পি প্লাস রিজিয়ন আছে, এইখানে যে এন প্লাস রিজিয়নটা, এই এন প্লাস রিজিয়নটাকে আমি অলমোস্ট যদি এই অবধি টেনে দিই না, এন প্লাস, এই যে এন প্লাস, এখান থেকে যে কন্ট্যাক্টটা নিচ্ছি এন এপিলেয়ারের জন্য যে কন্ট্যাক্ট, এইটাকে যদি টেনে দিই, তাহলে আমার কি হবে দেখো, এই যে নিচের যে সাবস্ট্রেটটা এটা হাইলি ডোপ বা কম্পারেটিভলি হাই ডোপ, তারপরে ইট উইল অফার হাই লো রেজিস্ট্যান্স। এবার যদি এর মাধ্যমে আমার ফ্লোটা হয়, মানে whenever a carrier will try to flow or carriers will try to flow, they will basically follow the low resistance path, তাই তো? এবারে যদি দেখা যায় যে আমার যে ইলেকট্রন গুলো ফ্লো করছে তারা যদি মনে করো এই পাথ দিয়ে ফ্লো করে, ডেফিনেটলি এখানে এন প্লাস হলে এটাকে আমি এন প্লাসই নেবো, এটা তখন আর পি প্লাস নেবো না। আর যদি মনে করো এটা এন ওয়েল হয় আর এদিকের যে পি প্লাসটা থাকে এই অবধি, তাহলে আমি এটাকে পি প্লাস নেবো। তো আপাতত আমি এটাকে পি প্লাসটা কেটে দিলাম, শুধু এন প্লাসই রাখছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমার যে ইলেকট্রন যখন ইনজেক্টেড হয়ে ফ্লো করবে, ইলেকট্রন তো এখান থেকে ইনজেক্টেড হলো এন প্লাস পি এন। এবারে এ কিন্তু এই এপিলেয়ার দিয়ে ফ্লো করবে না, এ বেসিক্যালি পিউএল এর পর এইটুকু সঙ্গে সঙ্গে শর্ট, যেটা লো রেজিস্ট্যান্স, এখান দিয়ে ফ্লো করে এখান দিয়ে বেরিয়ে,
তাহলে এই যে লোড এজেস এবং ইউ আর বেসিক্যালি ব্রিঙ্গিং ইট ডাউন টু this n plus region for forming the contact. এই n plus regionটা কোন রিজিয়ন? এই রিজিয়ন, এইখানে যে n প্লাসটা ছিল না কন্ট্যাক্ট নেওয়ার জন্য, বডি কন্ট্যাক্ট, সেই n প্লাস রিজিয়নটাকে তুমি মানে আপ টু দিস তুমি ওটাকে মনে করো টেনে দিয়েছো। এটা পসিবল এখনকার দিনে টেকনোলজি। তো তোমার সেক্ষেত্রে কি হচ্ছে, এই কমপ্লিটলি লো রেজিস্ট্যান্স পাথটা ফলো করবে। এই লো রেজিস্ট্যান্স পাথটা ফলো করার ফলে এইখানে ড্রপটা অনেক কমে যায়। ঠিক আছে, তো তখন ওটা ট্রানজিস্টর অ্যাকশন ট্রিগার হবে। সিমিলারলি তুমি উল্টো দিকে করতে পারো, যদি এটা পিওএল এর জায়গায় এনওএল করতে, এনওএল করলে কি হতো, আমি এটা রেড কালারে দেখাচ্ছি। এনওএল যদি করতে, এনওএল, তাহলে এটা হতো পি লেয়ার, এটা তো পিএপি লেয়ার, আর সেক্ষেত্রে এটা হতো পি প্লাস, আমি তো রেড কালারে বলছি পি প্লাস। আর সেক্ষেত্রে এদিকে এই ওয়েলটা থাকতো না, সেক্ষেত্রে এখানকার যে কন্ট্যাক্টটা, সেই কন্ট্যাক্টটাকে তুমি এই অবধি পি প্লাস। clear? Okay, so this is the second method. তাহলে ফার্স্ট মেথডে বললাম যে you can increase the decrease the resistance of this p well or the n substrate selectively by doping a portion, okay, by using ion implantation, or you can go with this kind of epitaxial substrate in forming your p well or n well devices. ঠিক আছে, এবারে মোস্ট মানে জেনারেল যেটা করা হয় বা করা হতো বিফোর এন্টারিং ইনটু দ্য এসওআই or before the SOI technology become mature, what people did, আর ইভেন এখনো করে, কারণ সব জায়গায় যে SOI ইউজ হয় এমন নয়। যাই হোক, সেক্ষেত্রে যেটা করা হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে যে তোমার দুটো মেথডকে ক্লাব করা হয়। কিরকম? সেটা হচ্ছে for better protection or better prevention, এটা হচ্ছে এই যে পিওএল এর নিচেও কিছুটা পোরশনকে আমি পি প্লাস করে দিচ্ছি এরকম সিলেক্টিভলি, দিস ইজ পি প্লাস, এই পোরশনটা পি প্লাস হয়ে গেল। আর এন রিজিয়নটাকে তুমি যদি পুরোটা অবধি নাও টানো তাতেও অসুবিধা নেই, তুমি শুধু এইটুকুই রাখতে পারো এন প্লাস, বাট ইন দ্যাট কেস সিলেক্টিভলি কিছুটা পোরশনকে এন প্লাস করো। ঠিক আছে, তাহলে ওভারঅল একটা লো রেজিস্ট্যান্স পাথ এস্টাবলিশ হবে। তবে দুটো 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 টেকনোলজিকে তুমি দেখো এখানে ক্লাব করেছো, একটা হচ্ছে এপিডাক্সিয়াল সাবস্ট্রেট, আরেকটা হচ্ছে দিস এন প্লাস এন্ড পি প্লাস। এটাকে বলা হচ্ছে এই টেকনোলজিটা বা এই যে টেকনিকটার নাম হচ্ছে রেট্রোগ্রেড ডোপিং, রেট্রোগ্রেড ডোপিং। ঠিক আছে, রেট্রোগ্রেড ডোপিং প্রোফাইল। ডোপিং প্রোফাইল কেন? বা এখানে তুমি সিলেক্টিভলি ভেতরে, নট এট দ্য সারফেস বাট উইদিন দ্য or deeper from the surface or at some depth from the surface, you are selectively increasing the doping concentration locally. It's called the retrograde মানে এখানে তুমি যদি এখানে প্রোফাইলটা দেখো, এখানে কম, এখানে আবার বেশি, এখানে আবার কম। সিমিলারলি এখানেও ঠিক তাই, এখানে কম, পি প্লাসটা এখানে বেড়ে গেল, আবার এখানে কমে গেল। ইটস কল্ড retrograde। ঠিক আছে, লো হাই লো, অর উল্টো হতে পারে হাই লো হাই, মানে দ্যাট ইজ এ চেঞ্জ in between, there is a change from within একটা লো রিজিয়নের মধ্যে তুমি যদি সিলেক্টিভলি একটা পোরশনকে হাই করে দাও, একটা হাই রিজিয়ন সাপোজ কোনোখানে যদি মাঝখানে লো থাকে, মানে লো ওইভাবে করা যায় না, বাট যদি আমি টেকনিক্যালি ভাবি কনসেপচুয়ালি, যদি লো থাকে দেন অলসো ইট উইল বি রেট্রোগ্রেড। এটাকে বলছে রেট্রোগ্রেড প্রোফাইল, রেট্রোগ্রেড ডোপিং প্রোফাইল। ঠিক আছে, সিলেক্টিভলি লোকালি একটা পোরশনকে হাই করে দিয়েছো। ঠিক আছে, সাম কাইন্ড অফ প্যাটার্ন ইউ উইল গেট। তো এই দুটো রেট্রোগ্রেড আর হচ্ছে এপিট্যাক্সি, এই দুটোকে কম্বাইন করে তুমি খুব হাই কোয়ালিটির সিমস বানাতে পারো, দ্যাট উইল বি অলমোস্ট ল্যাচ ফ্রি। পরবর্তীকালে যখন এসওআই এসে গেল তখন তো এইসব ঝামেলা মিটেই গেল, তখন কমপ্লিটলি তোমার মাঝখানে নিচে বেরিড অক্সাইড আছে, তো বেরিড অক্সাইড থাকা মানে বেসিক্যালি পাথটাকেই কেটে দিল, ক্যারিয়ার ক্যানট ফ্লো, দ্যাটস অল, মিটে গেল। ঠিক আছে,
আমরা এখানে কি করছিলাম, এই মেথডগুলোর মাধ্যমে বেসিক্যালি উই ট্রাই টু ডিক্রিজ দ্য রেজিস্ট্যান্স, আমরা রেজিস্ট্যান্সকে ডিক্রিজ করার চেষ্টা করছিলাম, পয়েন্টটা বোঝো। আর এসওআই যখন হলো তখন আমি এখান থেকে পুরো এসওআই এই অক্সাইড দিয়ে পুরো লেয়ারটাকেই আমি পুরো ইলেকট্রিক্যালি আইসোলেট করে দিয়েছি, আর ক্যারিয়ার ফ্লোই করতে পারি, না रहेगा বাঁশ না বাজেগা বাঁশ, এরকম ব্যাপার, ফ্লোই করতে পারবে না। তো সুতরাং এই যে ড্রপ ফ্রপের কোশ্চেনই অ্যারাইজ করবে, কমপ্লিট এলিমিনেশন, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ল্যাচ আপ। ঠিক আছে, দেখো কোনো এই অবধি কোনো প্রশ্ন আছে কি? তাহলে ল্যাচআপ কি, কেন হয়, তার রেমিডিয়াল মেজার্স কি কি, বা কি কি টেকনোলজিক্যাল আমরা মিনস অ্যাডপ্ট করতে পারি বা সলিউশন অ্যাডপ্ট করতে নিতে পারি, পুরোনো মেথড কি ছিল, কম্পারেটিভলি নতুন মেথড, একদম অ্যাডভান্স মেথড, একদম অ্যাডভান্স হচ্ছে এসওআই, ঠিক আছে, এক্সিস্টিং, এগুলো কি দু একটা সলিউশন বলো, এরকম ধরনের কোশ্চেন কিন্তু পসিবল কোশ্চেন অ্যারাইজ করতে পারে। পারবে তো দু চার কথা লিখতে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপাতত এই অবধি থাকলো। আচ্ছা, তোমাদের কারা কারা প্রেজেন্ট আছো? দাঁড়াও।